সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1021তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আসলাম শেখের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে শাশুড়িকে কুপ্রস্তাব, মানে শাশুড়ি কুপ্রস্তাবে রাজি না হয় নির্যাতন করে বউয়ের উপর। শাশুড়ি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতন করে নিজের বউয়ের উপর। এক লম্পট পুরুষের বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, এই দুনিয়াতে আপনি যদি অনেক বেশি ভালো হয়ে থাকেন তবে এই দুনিয়াটা আপনার জন্য না। এই দুনিয়াতে আপনি যদি সাদা মনের মানুষ হয়ে থাকেন তো দুনিয়াটা আপনার জন্য না। আমরা এই পৃথিবীতে, আমি বারবার এই কথাটা রিপিট করে বলেছি, আমরা এই পৃথিবীতে একটা মানুষের সেই রূপটাই দেখতে পাই যে রূপটা মানুষ আমাদের সামনে প্রকাশ করে। মানুষ আকাশের চেয়েও খুব দ্রুত রূপ বদলাতে পারে, জিনের চেয়েও অতি দ্রুত রূপ বদলাতে পারে। এবং এই কথাগুলোর বাস্তব প্রমাণ হচ্ছে আজকে বরিশালের ভাই প্রবাসী আসলাম শেখের জীবনের এই বাস্তব গল্পটা। আপনি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, খুবই ছোট্ট একটা গল্প, এবং সেই গল্প আপনাকে আজ এমন শিক্ষা দেবে, বিশেষ করে প্রবাসীদেরকে, যেটা তাদের জীবনে অনেক কাজে আসবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা শোনার পর বরিশালের ভাই আসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম শেখ, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার এক বড় বোন। বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি ছোটোবেলায় আমার বাবাকে খুব বেশি পাইনি। আমার বাবার জীবন দশায় খুব কম সময় জুড়ে আমার বাবার সাথে ছিলাম। আমার যখন বুঝ হয়, বয়স হয়, আমি তখন থেকে দেখতে পাই যে আমার মা আর আমার বড় বোনে আমাকে কোলে পিঠে করে মানুষ করে। আমাদের পরিবারটা ছোটোবেলায় খুবই হতদরিদ্র একটা পরিবার ছিল। আমি দেখতাম সকালবেলা আমার মা আর আমার বড় বোন মিলে আমাকে নিয়ে মাঠে চলে যেত। আমি তখন মাঠে খেলা করতাম, আর আমার মা আর বড় বোন মিলে মাঠে কাজ করত। তারা একজন কৃষকের মতো পরিশ্রম করত। একদম সকাল থেকে রাত অবধি মাঠে তারা কাজ করে পরিশ্রম করে ফসল ফলাতো। আর সেই ফসল কিছুটা আমার বড় বোন বাজারে নিয়ে বিক্রি করতো, আর বাকিটা খেয়ে কোনো রকম আমি, মা আর আমার বড় বোন মিলে বেঁচে থাকতাম। খুবই ছোটোখাটো দুঃখী একটা পরিবার আমাদের ছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি বড় হই, এবং আমি যখন বড় হই তখন আমি প্রায় সম্পূর্ণ কৃষি কাজগুলো করি, সমস্ত কাজগুলো আমিই করি। তখন আমার বড় বোনের জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে, তবে তেমন কোনো ভালো প্রস্তাব আমার বোনের জন্য আসে না। যেহেতু আমার বোন একদম ছোটোবেলা থেকে আমার বাবার মতো করে মাঠে ঘাটে পরিশ্রম করতো, কাজ করতো, আমার বোনের গায়ের রঙটাও অনেকটা কালো হয়ে যায়। দেখতে আমার বোনকে খুব বেশি ভালো লাগে না, যার জন্য ভালো কোনো বিয়ের প্রস্তাব বা ভালো কোনো ছেলে আমার বোনের জন্য আসে না। যারা আমার বোনের জন্য আসে তারা মধ্যবয়স্ক বা বউ মরে গেছে অথবা বাড়ি অনেক দূরে, এরকম বিয়ের প্রস্তাবগুলো আসতে থাকে। এবং একটা প্রস্তাবও আমার পছন্দ হয় না যে এই লোকটাকে আমি আমার বড় বোন জামাই হিসাবে, আমার দুলাভাই হিসাবে গ্রহণ করব, আমার পছন্দ হয় না। এরকম করতে করতে আমার বোনের বয়স প্রায় অর্ধ বয়সের মতো চলে আসছে, মানে অর্ধ বয়স আমার বোনের হয়ে গেছে। 25 বছরেরও বেশি আমার বোন তখন বড় হয়ে গেছে। আমার মা তখন আমাকে একদিন বলল যে আসলাম, তুই আসলে কোন চিন্তা ভাবনা করতেছিস তোর বোনকে নিয়ে? আমি তখন বললাম, মা, যে সমস্ত বিয়ের প্রস্তাবগুলো আসে এই সমস্ত ঘরে কি আমার বোনকে দেওয়া যায়, তুমি বলো। আমার আম্মা বলে, তুই দেখ তোর বোনের যে বয়স হয়েছে, আর আরেকটা বড় কথা, তোর বোন কিন্তু দেখতে আহামরি সুন্দরী না। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোর বোন ছোটোবেলা থেকে মাঠে ঘাটে কৃষকদের সাথে কাজ করে, তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, পড়াশোনা নাই। এরকম একটা মেয়েকে তুই কোথায় বা বিয়ে দিবি? এরকম ভালো বিয়ের প্রস্তাব কোত্থেকে আসবে? ভালো কোনো ঘর তুই তোর বোনের জন্য পাবি না। এবং তুই যদি তোর বোনকে বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করিস তাহলে হয়তো এরকমও হতে পারে যে তোর বোনকে আর তুই কোনোদিন বিয়েই দিতে পারবি না। এখন যে ঘরগুলো আসতেছে দেখা যায় কয়েক বছর পরে এই ধরনের ঘরগুলো আর আসবে না। আমি তখন মাকে বললাম, তাই বলে কি আমার বোনকে আমরা এরকম কোনো পরিবারে বিয়ে দিয়ে দিব যে পরিবারে আমার বোন একটু শান্তি পাবে না? আমাদের পরিবারেও তো আমার বোন অনেক কষ্ট করেছে, আমাদের পরিবারেও আমার বোন অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, অনেক অপমান হয়েছে।
এরপরে যে পরিবারে যাবে সেই পরিবারেও যদি আমার বোনের কপালটা এভাবেই কাটে, তাহলে তো আমার বোনের জন্মটাই বৃথা। সে তো জনম দশায় শুধু কষ্টই পেয়ে গেল। আমার মা তখন আমাকে খুব ভালো করে বোঝালো যে প্রতিটা মানুষই ভাগ্য নিয়ে দুনিয়াতে জন্মায়। কারো ভাগ্য হয়তো এক একটা সময় ফুটে, আবার অন্য সময় গিয়ে অনেকের ভাগ্য ফুটে ওঠে। তো আমার বোনকে আমরা আজকে যেখানে বিয়ে দিচ্ছি, হয়তো কোনো একটা সময় সেখান থেকে আমার বোনের পরিবর্তনও হতে পারে, এবং হয়তো আমার বোন বা বোন জামাইরা ভালোও হতে পারে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তখন আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে একজন বিবাহিত লোকের কাছে, মানে অলরেডি তার বউ মরে যায়, তার একটা বাচ্চা থাকে, ওই রকম একটা ফ্যামিলিতে আমার বড় বোনকে বিয়ে দেয়। তো আমার বড় বোনকে বিয়ে দেওয়ার সময় আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি আমার সাধ্য আর সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করি, এবং সেই অনুষ্ঠানের পরে আমার বোনকে সেই বয়স্ক লোকটার হাতে তুলে দেয়, যার বাড়ি ছিল আমার বাড়ি থেকে বেশ দূরে। প্রায় আমার বাড়িতে তার আসতে সময় লাগতো 1 ঘন্টারও বেশি সময় ধরে। যদিও বরিশালের ভিতরেই ছিল, তবে এটা বরিশালের থেকে অনেক বেশি দূরে ছিল। এভাবে বরাবর বিয়ে হয়ে যায়। এরপরে পরিবারে থাকি আমি আর মা। আমাদের ছোটোখাটো একটা সংসার। আমাদের তেমন কোনো জায়গা সম্পত্তি নেই, তবে টুকিটাকি যতটুকু জায়গা সম্পত্তি আছে সেই জায়গা সম্পত্তির মধ্যে চাষাবাদ করি, এবং মাঝে মাঝে মানুষের জমিতেও চাষবাস করি। এরকম করে সময়গুলো কাটতেছে। তো মা আমাকে অনেক সময় দুঃখ করে বলে যে তোর ভবিষ্যৎটা কী হবে, তুই ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা করতেছিস, এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, তোর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাটা কী। আমি তখন বললাম যে মা কী আর করব, কৃষিকাজ করতেছি, ওখান থেকে টাকা পয়সা ইনকাম করব, এরপরে বিয়ে শাদী করব, সংসার করব। মা তখন হুট করে আমাকে বলে তাহলে বিয়ে করে ফেল। আমার বয়স কিন্তু তখন অনেক ছোট, মানে এরকম 18-19 বছরের মতো কাছাকাছি। আমাকে বলে তুই বিয়ে করে ফেল। আমি বললাম যে এটা কী ধরনের কথা বললা, আমার এখনও বিয়ের বয়স হয়নি, মাঠে যে পরিমাণের ফসল হয় ওই ফসলে তুমি আর আমি খুব ভালো করে চলতে পারি না, এর উপরে আবার বিয়ে, এভাবে বিয়ে করা আমি পারবো না। আমার আম্মা তখন আমাকে বলতেছে এটা কোনো কথা হইল নাকি, তুই বিয়ে করবি না, তো এভাবেই কি চলে নাকি, আমার তো একজন মানুষ লাগে, আমি তো আর এভাবে একা একা থাকতে পারি না। আম্মা তখন বিয়ে দেওয়ার জন্য আমাকে খুব প্রেশার দিচ্ছিল। আমি তখন দেখলাম যে যদি আমি বাংলাদেশে থাকি তাহলে আমাকে বিয়ে করে ফেলতে হবে। আম্মু আমাকে বিয়ের জন্য এদিকে সেদিকে এখানে সেখানে অনেক কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিয়ে নিলাম, যেহেতু আম্মু আমাকে বিয়ে দেওয়ার জন্য এতই উঠে পড়ে লাগছে, আমাকে বিয়ে করাই দিবে, আমি আর এই দেশে থাকবো না, আমি দেশের বাইরে চলে যাব, এবং দেশের বাইরে চলে গিয়ে আমি কিছু একটা করব। এবং আমি যখন দেশের বাইরে চলে যাব তাইলে পরে আর আম্মা আমাকে বিয়ে দেওয়ার জন্য এতটা প্রেশার দেবে না। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, তাহলে দেশের বাইরে কোথায় যাওয়া যায়। আমি তখন আমাদের একজন এলাকার দালালের শরণাপন্ন হই আর কি, ওনাকে জিজ্ঞেস করি যে কম টাকার ভিতরে কোন দেশে যাওয়া যায় বা কোন দেশের ভালো ভিসা আছে। তো উনি আমাকে দেখে শুনে বলল, আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু নামাজি মানুষ ছিলাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। আমি সবসময় মসজিদে নামাজ পড়তাম এবং সবসময় দিনের পথে থাকতাম, মানে ভালো পথে আমি থাকতাম আর কি। তো তিনি আমাকে বললো যে একজন মসজিদের মানে খাদেম আর কি, মানে মসজিদে উনি চাকরি করে, ইমাম বা এরকম একটা লোক, ওনার বাসার মধ্যে লোক লাগবে। তো আমি তো ওনার বাসায় দিতে পারি, বাট এই মানুষটা অনেক ভালো, তার বাড়ি সৌদি আরবে, মানে সৌদি আরবের ভিসা। আমি তখন বললাম, মানে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি বা দিনের পথে চলতে পছন্দ করি, তো সৌদি আরব গেলে আমি আমার পর্দাটা, মানে আমি আমার নামাজ কালামটা ঠিকমতো করতে পারবো, এবং সেই দেশে আমি অনেকটা ভালো থাকবো। এরকম একটা চিন্তাভাবনা করে আমি তখন আমার এলাকার ওই দালালের সাথে বিদেশে যাওয়ার জন্য রাজি হলাম। ওনাকে বললাম যে আপনি ভিসার কাজ কাম করেন, আমি পাসপোর্ট করে আপনাকে দিব। তো কিছুদিনের মধ্যে আমি তখন গোপনে পাসপোর্ট বানাইছি, আমি কিন্তু আমার আম্মাকে বলি নাই। গোপনে পাসপোর্ট বানায় আমি পাসপোর্ট ওনার হাতে দিছি। তো আমি যে গোপনে পাসপোর্ট বানাইছি, পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ বাড়িতে আসছিল। তো এইটা আমার আম্মা দেখছে, দেখার পরে আমাকে ধরছে যে তুই বাড়িতে পুলিশ আসলো কেন, ঘটনা কী হয়েছে। তো আমি তখন আম্মাকে বাধ্য হয়েছি, তো আম্মা এইভাবে আমাকে ধরছে। আমি তখন আম্মুর কাছে স্বীকার করলাম যে মা আমি পাসপোর্ট বানাইছি, এবং পাসপোর্ট বানাইছি এটা শুনতে পারার পরে মা তখন খুব কষ্ট পাইল মনে, যে তুই পাসপোর্ট কেন বানাইলি। আমি বললাম যে মা বিদেশ যাব, দেশে এরকম কৃষিকাজ করে কি করব, নিজেই চলতে পারি না, তোমারও চালাইতে পারি না। সবাই তার মাদেরকে কত ভালো ভালো কাপড় চোপড় কিনে দেয়, শপিং করে দেয়, মারে নিয়ে ঘুরতে যায়, কিন্তু আমি না পারি তোমার নিয়ে ঘুরতে যাইতে, না পারি তোমারে ভালো একটা কাপড় চোপড় কিনে দিতে। আমার মা তখন আমারে বললে, তুই আমার বুকে আসিস, তুই আমার কলিজাতে আসিস, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া, আমি আমার কাপড় চোপড় আর গয়নাগাঠি দিয়ে কি করব। তো বাবারে তুই আমার কাছে থাক, তুই আমার কাছ থেকে দূরে যাইস না, তুই আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব। আমি তখন বললাম, মা আমি তো মেয়ে মানুষ না, এবং আমি তো ঘরের পুতুল না যে তুমি আমাকে এইভাবে রাখবা। আমি বিদেশ যাব, আমাদের এলাকার অনেকেই বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি বিদেশ যাব, বিদেশ গিয়ে আমি টাকা পয়সা ইনকাম করব, এরপরে আমি বাড়িতে ফিরে এসে সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে করব মা। আমার মা তখন আমাকে বলতেছে, তুই যে বিদেশ যাবি, বিদেশ যেতে তো অনেক টাকা লাগে, আমি এত টাকা তোকে দিব কোত্থেকে।
আমি তখন বললাম যে দিবা কোত্থেকে, মানে আমাদের যে বিছনার জমিটা আছে ওইটা বিক্রি করে দিব। মা আমারে বলল যে আমাদের তো এই এক টুকরো জমি আছে, আমাদের তো আর মানে বিলে আর কোনো জায়গা নাই, এই সামান্য জায়গাটা তুই বিক্রি করে দিবি? আল্লাহ না করুক যদি বিদেশের মাটিতে তোর একটা অঘটন ঘটে, তাহলে দেশে এসে তুই ভাত খাবি কোত্থেকে? মানে একটুকু ভাত খাওয়ার জায়গাও তো তোর থাকবে না, একটু ফসলি জমিও তো নাই। মানে খুবভাবে মা আমাকে মন খারাপ করলো এবং আমাকে বলল যে জমিটা যাতে বিক্রি না করি। আমি তখন মারে বললাম যে মা তুমি যত যাই বলো, এই জমিটা আমি বিক্রি করে দিব। কারণ জমিটা বিক্রি করব এই কারণে, আমি জমিটা যদি বিক্রি না করি, এই জমিতে ফসল হবে, এটা খাবো এবং এভাবেই আমার জীবনটা কেটে যাবে। আমি চাই জমিটা বিক্রি করি এবং সেখান থেকে মোটা অঙ্কের কিছু টাকা আসুক, সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব, বিদেশ গিয়ে আমি অনেক টাকার মালিক হব। এরপরে না হয় আমি তোমার জন্য অনেক টাকা জমি, মানে অনেকটা জমি কিনে দেবো, মানে আমি তোমাকে অনেক জমি কিনে দেবো, আপাতত তুমি আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করে দাও। মা তখন খুব মন খারাপ করে আমাকে একটা কথাই বারবার বলতেছে যে আমার কাছে কেন জানি মনে হয় তোর বিদেশ যাওয়াটা ঠিক হবে না। সবাই যখন বিদেশ যায়, মা বাবারা দোয়া করে যে না আমাদের সন্তান বা আমার সন্তান ভালো হবে, বিদেশে গেলে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। কিন্তু আমার মা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে আমাকে বুঝাইলো যে আমি বিদেশে গেলে বেশি টাকা উপার্জন করতে পারবো না এবং বিদেশে গেলে আমার সমস্যা হবে। বরাবরের মতো আমার মা সবসময় আমার বিপক্ষেই ছিল। একসময় আমার মানে পাসপোর্ট জমা দেওয়ার পর আমার ভিসা লেগে যায়, কোনোভাবে আমার মাকে আমি বুঝাতে পারি না। আর আমার বড় বোনকে আমরা যেখানে বিয়ে দিয়েছিলাম, এই পরিবারটা অনেক বড় একটা পরিবার, মানে অনেক বড় একটা পরিবার, এবং সেই পরিবার থেকে আমার বোন দেখা যায় 6 মাসও একবার আমাদের বাড়িতে আসতে পারে না। মানে আমার বোন জামাই নিজস্ব অনেক ফসল টসল আছে, ওনার জমি জামা আছে, উনি এইসব নিয়ে পড়ে আছে, কোনোভাবে আমাদের বাড়িতে আসার কোনো সুযোগ নেই। আর উনিও আসতে পারে না, আমার বোনকেও পাঠাইতে পারে না। আর যেহেতু অনেক দূরে বিয়ে দিয়েছি, আমার বোন আমাদের বাড়িতে যাতায়াত করাটাও তার জন্য অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন হয়ে পড়ে। তা আমার বোন ওভাবে আমার আম্মাকে বুঝাইতে পারে না, আমিও আম্মাকে বুঝাইতে পারি না। জাস্ট এলাকার কিছু গণ্যমান্য লোকজন আছে, তারা মিলে বুঝে। তো তারা বোঝানোর পরে সর্বোপরি লাস্টের দিকে আমার আম্মা একটা পর্যায়ে রাজি হয়, মানে বাধ্য হয়ে রাজি হয় আর কি। তো মা রাজি হওয়ার পরে সব কিছু ঠিকঠাক হলো, আমি তখন বিদেশে যাব আলহামদুলিল্লাহ। বাট মায়ের জন্য সত্যিই খুব কষ্ট লাগতেছে এবং ওই মুহূর্তটা শুধুমাত্র সেই বুঝবে, একজন প্রবাসী ছাড়া ওই মুহূর্তটা পৃথিবীর অন্য কাউকে বোঝানো যাবে না আর কি, যে আমার পরিস্থিতি বা আমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে যে মাকে বাংলাদেশে রেখে এভাবে চলে যাব। মানে কোনোভাবেই মানতে পারতেছিলাম না, ভিতরে এক পৃথিবী কষ্ট জমা নিয়ে আমি তখন মরুর দেশ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমাদের এলাকার যিনি দালাল ছিল, তিনি অনেক লোকের সাথে প্রতারণা করে। ধরেন এক বিষয়ের কথা বলে আরেক বিষয় দেয়, বা মানুষকে অনেক ধোকা দেয়, অনেক সময় অনেক জাল বিষয়ও দিয়ে দেয়। কিন্তু উনি আমার ক্ষেত্রে কোনো রকমের 2 নাম্বারই করলেন না, কোনো প্রতারণা করলেন না। উনি আমাকে খুব ভালো একটা বিষয় দিয়ে উনি আমাকে পাঠাইছে। আবার আমার বোন মোবাইল ফোনের মাধ্যমে আমার মায়ের সাথে কথা বলে কিন্তু আমার অনেক উপকার করছে, নাইলে কিন্তু মা রাজি হতো না। পরে আমি সৌদি আরবে চলে গেলাম। সৌদি আরবে যাওয়ার পরে টাকা পয়সা ইনকাম করতেছি, ভালো অবস্থানের মধ্যে আছি। এভাবে 2-3 মাসের মতো কেটে গেল। তো কোনো সময় রাতের বেলায় ঘুমাইতে পারি না, মানে যখনই মায়ের কথা মনে হয়। আমার ঘরটা মানে অতটা উন্নত ছিল না আর কি, একটু ভাঙা টাঙা টাইপের ঘর ছিল। তো ভাবতেছি যে মা কেমন করে আসে, কেমন করে থাকে, নাকি মায়ের কোনো সমস্যা হয়, বাড়িতে থাকতে পারে কি না। আবার আমি যে জমিটা বিক্রি করে আসছি ভাই, ওই জমিটাও অনেক কম দামে বিক্রি করছি, কারণ হঠাৎ করে বিষয় চলে আসছে, টাকার প্রয়োজন, আমি ওই জমিটার প্রাপ্ত দাম পাই নাই। আর উনি আমাকে যেখানে বিদেশে পাঠিয়েছে, খুব ভালো একটা ঘরে পাঠিয়েছে, মানে আমার যিনি কফিল ছিল আর কি, তিনি অত্যাধিক ভালো মানের মানুষ, যথেষ্ট নম্র ভদ্র, এবং ওনার কথাবার্তা আচার আচরণ সব কিছু যথেষ্ট ভালো, আমার কাছে ভালো লাগলো। তো আমি আমার কপিলের আন্ডারে আসে ওখানে কাজ করতেছি। আম্মুর জন্য মানে আম্মুর সাথে ফোনে কথা হচ্ছে। আমার আম্মা মোবাইল চালাইতে পারতো না, তা আম্মু মোবাইল না চালাইতে পারার কারণে আমি তখন আমাদের পাশের ঘরের একটা আমার চম্পকের চাচি হয়, মানে ওনার কাছে মোবাইল দিয়ে আসছি, মানে ওনার নাম্বারে আমি কল দিতাম। উনি আমার লাকি, নাম হচ্ছে লাকি। তো আমি লাকি চাচিরে কল দিতাম, তো চাচি তখন আমার আম্মার কাছে নিয়ে যেত, আমি তখন আমার আম্মার সাথে কথা বলতাম। তো এরকমভাবে আমাদের সময়গুলো কাটতেছে। বাট এভাবে প্রায় আপনার 6 থেকে 7 মাসের মতো কেটে যায়। প্রতি মাসে বেতন পাইতেছি এবং টাকাও পাঠাইতেছি, সবই ঠিক আছে, কিন্তু ওভাবে হচ্ছে আম্মার সাথে আমার ভালো অ্যাডজাস্টমেন্ট, মানে খুব খারাপ লাগে যে মা বাড়িতে একা একা আছে, এই বিষয়টা মনে হলে। তো এরকম করে 1 বছর আমি সৌদি আরবে থাকি এবং 1 বছর পরে হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে, মানে খুবভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি তখন মারে নিয়ে খুব টেনশন করি, আমার বোনেরে কল দিই, বড় বোনেরে বলি আম্মার অবস্থা ভালো না, আম্মা অসুস্থ হয়ে গেছে, আপনি এসে কয়টা দিন এসে আম্মার সাথে থাইকা যান না। আমার বড় আপু বলে ভাইরে আমি যেতে পারবো না, কারণ আমার এমন এক সংসারে তুই দিয়ে দিছিস, ওই সংসার ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। যতভাবেই বোনকে অনুরোধ করি, আমার বোনের আমার আম্মার কাছে আসলো না। এবার আম্মা সম্পূর্ণ একা হয়ে গেল, মানে ওই জায়গাটার ভিতরে আম্মা অসুস্থ হয়ে গেল। তো আল্লাহর কি হুকুম আর কি, ওই সময়টাতে আমার লাকি যে চাচি আছে, ওই চাচির একটা মেয়ে নাম হচ্ছে লাভলি।
লাভলিকে বিয়ে দিছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামেই। তো বিয়ে দেওয়ার পরে ওই লোকটা ভালো না, মানে যার কাছে বিয়ে দিছে সে নেশা টেশা করে, জুয়া টুয়া খেলে, লোকটা ভালো না। তো ওই লোকের সাথে মারামারি করে ওই সময় লাভলি ওই লাখি ওর মায়ের কাছে চলে আসছে, মানে মায়ের কাছে চলে আসছে। তো ওই সময়টাতে আমার আম্মা যেহেতু একা থাকতো, আমি তখন আবার একটা বাড়ির কাজও ধরছি, টুকিটাকি একটা বাড়ির কাজ ধরছি এলাকার লোকজনের সাহায্য সহযোগিতায়। মানে আমি টাকা দিতাম, মানুষ কাজ করে দিতাম, আমার একটা ঘরও বানাই আর কি, টিনের ঘর, আপনার খুব সুন্দর করে একটা টিনের ঘর বানাই। পরে ওই লাভলি মেয়েটা যখন তার স্বামীর সাথে ঝামেলা করে চলে আসে, আমি তখন অনেক খুশি হলাম। ও তখন আমার আম্মার সাথে থাকতেছে, আমার আম্মাকে দেখতেছে, মানে আমার আম্মার আর কোনো সমস্যা নেই। মোটামুটি আমার আম্মা আগের থেকে অনেক ভালো অবস্থানে গেছে। আমার আম্মাকে গোসল করানো থেকে শুরু করে খাওয়া দাওয়া করানো শুরু করে, মানে লাভলি মোটামুটি আমার আম্মার পিছনে প্রচুর পরিমাণের শ্রম দিচ্ছে, অনেকটা সময় দিচ্ছে। আমার আম্মাও কান্নাকাটি করে আমাকে বলে, বাবা রে, এই সময় যদি লাভলি এসে আমার পাশে না দাঁড়াইতো তাহলে আমি কিন্তু বাঁচতাম না। আমার কবরে কিন্তু বাবা ঘাস উঠে যেত, কারণ লাভলি আমাকে নিজের মায়ের মতো করে আমাকে গোসল করাইছে, আমাকে খাওয়াইছে, আমাকে খুব যত্ন করছে। ও আছে বলে আমি বেঁচে আছি। তখন আমি লাভলির কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, লাভলিরে বলি যে, লাভলি তুমি আমার আম্মার দিকে খেয়াল রাখো, আমার আম্মা যাতে কোনো রকমের কষ্ট না পায়, আমার আম্মার দিকে তুমি খেয়াল রাখো, আমার আম্মা যাতে কোনো দিক থেকে আঘাত না পায়। ও তখন বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনার আম্মাকে দেখাশোনা করব এবং আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তো লাভলি তখন পরিপূর্ণভাবে আমাদের ঘরে থাকতো আর কি, আমার আম্মার দেখাশোনা থেকে সব কিছু ওই করতো, ওই সম্পূর্ণভাবে ছিল। এইভাবে আমার 2 বছর বিদেশ কাটে এবং 2 বছর বিদেশ কাটার পরে আমি যেই কফিলের ঘরে থাকি, ওনার সমস্যা হচ্ছে উনি ছুটি কম দেয়, মানে উনি বেতনও ভাড়াইয়া দেয়, সুযোগ সুবিধাও দেয়, সব কিছুই ঠিক আছে, কিন্তু দেশে যাইলে ছুটি খুব বড় জোর দিবে 1 মাস। যদি বিয়ে করতে বলি তাহলে 1 মাস, আর না হলে 15 দিন, এর বেশি ছুটি দেয় না। মানে এর আগে ওনার বাসায় যে লোকেরা ছিল আর কি, কাজের লোক যারা ছিল, তারা সবাই এই পরিস্থিতিরই শিকার এবং এই কারণে ওনার বাসা থেকে অনেকেই চলে গেছে এবং অনেকে ওনার বাসায় থাকে নাই। ওই সমস্যা একটাই, মানে 2 বছরে ছুটি দেবে 15 দিন। এখন 2 বছরে যদি 15 দিন ছুটি দেয়, তাহলে এই 15 দিনে কি আর দেশে গিয়ে কি কোনো কিছু করা যায় নাকি? তো আমি আমার কফিলকে বললাম যে, দেখ, আমি বিয়ে শাদী করব, আমি বিয়ে করার জন্য যাচ্ছি, তা একটা মেয়ে খুঁজতে তো একটু সময় লাগবে, চাইলেই তো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। তুই অ্যাটলিস্ট আমাকে অন্তত তুই মানে 2 মাসের ছুটি দে, আমি 2 মাসের ভিতরে দেখে শুনে একটা বিয়ে শাদী করে আসবো। আমার আম্মা অসুস্থ, আমার আমার সাথে থাকার জন্য ওর কাছে আমি খুব রিকোয়েস্ট করলাম। ও আমাকে ডিরেক্টলি বললো যে, আমার এখানে চাকরি করলে 2 বছরের ছুটি 15 দিন, আর তুই যেহেতু বিয়ে করবি তাহলে আমি তোরা 1 মাস ছুটি দিতে পারি, এর উপর আমি তোকে ছুটি দিতে পারবো না। তো আমি তখন নিরুপায় হয়ে ওই 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসছি। তখন কিন্তু আমার আম্মা অনেকটা সুস্থ হয়ে গেছে, যে আমি যাওয়ার পরে হঠাৎ করে মধ্যখানে যে অনেক অসুস্থ ছিল এরকম না, মোটামুটি অনেকটা সুস্থ। তো সুস্থ হওয়ার পর আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার হাতে কিন্তু সময় 1 মাস। আমার কিন্তু ওরকম কোনো গার্ডিয়ান নাই, যে চাচা আছে, জেঠু আছে, বা আমার পরিবারের অন্য লোকেরা আছে যারা আমার জন্য মেয়ে খুঁজে দিতে পারবে, এরকম কিন্তু কেউ নেই। শুধুমাত্র আছে হচ্ছে আমার বাবা, আমার মা আর আমি। তো বাড়িতে আসার পরে আমার আম্মা তখন এলাকার লোকজনকে বলল যে, অন্তত ভালো একটা বিয়ের ঘর দেখেন আপনারা, একটা মেয়ে দেখেন। তো এদিক সেদিক মেয়ে দেখতেছে। তো আমি মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ে দেখছি, দেখি সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই ধরেন বিয়ের ঘর আসে আমাদের বাড়িতে, তখন কে জানি একটা খোঁজ বলে দেয়, মানে কে জানি কি বলে, মেয়ের পরিবার হঠাৎ করে রাজি হয় না। মানে মেয়ের পরিবার রাজি না হতে হতে প্রায় আপনার 20 দিনের মতো কেটে গেছে, আমি বিয়ে করতে পারি না। আমার সময় কিন্তু 30 দিন, এবং 20 দিনের মাথায় একটা পরিবারের কাছ থেকে শুধু জানতে পারি যে আমার ঘরে লাভলি থাকার কারণে, মানে লাভলি আমার মায়ের খোঁজখবর নেয়, আমার ঘরে থাকে, এই জন্য কোনো মেয়ের মা বা কোনো মেয়ের বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি না। যেহেতু লাভলি আমার ঘরে আছে, আমার মায়ের দেখভাল করতেছে, এই জন্য দেবে না। এটা তাও আমি জানতে পারছি 20 দিন পরে। মানে কেন যে আমার বিয়েগুলো ভেঙে যাচ্ছে, কেন এত ভালো বিয়ের প্রস্তাব আসে, বা আমি যাই, মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, এরপরে পরিবারের তরফ থেকে বিয়েটা আর হয় না, মানে মেয়ের তরফ থেকে বিয়েটা ভেঙে যায়। তাই কারণটা কি? কারণটা হচ্ছে লাভলি আমার ঘরে থাকে, এজন্য। তো হাতেও আর সময় নেই, চলে গেল 20 দিন। পরে চিন্তা করলাম কি করবো এখন, যদি আমি আবার ফিরে না যাই তাহলে তো আমি একটা ঝামেলায় পড়বো। আমার মালিক যে ডিয়ারিং, সে আমাকে বিদেশ থাকা অবস্থায় ক্যান্সেল করে দিবে। আমি তখন ভাবলাম আমি এখান থেকে চলে যাই, গিয়ে কিছু একটা করবো। আমার আম্মা তখন খুব মন খারাপ করলো, অতিরিক্ত কান্নাকাটি করলো। আমি লাভলির হাতে পায়ে ধরে বুঝালাম যে, লাভলি, আমার আম্মার দিকে একটু খেয়াল রাখো, আমার আম্মাকে তুমি একটু দেখো, তোমার কাছে অনুরোধ করতেছি, আমার আম্মারে কষ্ট দিও না। আমি তো বিয়ে করতে পারলাম না, আমি ইনশাল্লাহ এরপরে এসে বিয়ে করব। আমি প্রয়োজন আমার কফিলটা চেঞ্জ করে ফেলবো, অন্য কোথাও ভিসা লাগাবো, সেখানে আমি যাতে বাড়িতে এসে বেশি সময় ধরে থাকতে পারি। তুমি আমার আম্মাকে দেখো। এবং আমি যাওয়ার সময় লাভলির জন্য একটা স্বর্ণের চেনও নিয়ে গেছিলাম। মানে ও আমার মায়ের সেবা যত্ন করতেছে, ও তো আর মাস শেষে আমার কাছ থেকে কোনো টাকা নেয় না, বেতন নেয় না।
তো আমার আম্মার যেহেতু সেবা যত্ন করে, আমার আম্মার খোঁজ খবর নেই, ওই জায়গা থেকে আমি তার জন্য একটা স্বর্ণের নেকলেস বা চেন নিয়ে গেছি। এটা অনেক টাকা ছিল, আমি তার এটা দিয়েছি। দেওয়ার পরে আমি আবারও সৌদি আরবে চলে আসছি। এখন আসতেছি, তো আমি তো ওই ফোন করে হচ্ছে লাকি আমার চাচির কাছে, মানে লাভলির মায়ের কাছে। তো লাভলির মা মোবাইল দিয়ে আমার আম্মাকে, আমি তখন আমার আম্মার সাথে কথা বলি। এইভাবে বেশ কয়েকদিন কথা বলার পরিপ্রেক্ষিতে একটা সময় ওই লাকি চাচি আমাকে বলতেছে যে, আসলাম, তুমি তো সৌদি আরবে ভালো অবস্থানের মধ্যেই আছো, অনেক টাকা পয়সা ইনকাম করতেছো, তোমার সব কিছুই ভালো, তাই বাবারে একটা অনুরোধ করব, যদি পারো আমার অনুরোধটা একটু রাখো, চাচির একটু কথাটা শোনো। আমি বললাম, ঠিক আছে চাচি, আপনার তো অনুরোধ করার দরকার নাই, আপনি আমার মায়ের মতো এবং আমি আপনার সব কথাই শুনবো, এটা নিয়ে আপনি মন খারাপ করেন না, মানে কি বলতে চান আপনি আমাকে খোলাখুলিভাবে বলেন, আমি তো আপনারই সন্তান। পরে বলতেছে, বাবারে আমি তো মেয়েটাকে নিয়ে অনেক বিপদে আছি, আমার মেয়েটার একটা জায়গায় বিয়ে হলো, কিন্তু বিয়ে হবার পরে দেখা যায় স্বামীটা ভালো না, নেশা করতো, ওই মেয়েটারে মারতো, যৌতুকের টাকার জন্য অনেক ঝামেলা করছে। তো সর্বোপরি আমি মেয়েটাকে আমার কাছে নিয়ে আসছি। তো এখন তো মেয়েটা তোমার ঘরেই আছে, তোমার আম্মা দেখভাল করতেছে, তোমার আম্মার খোঁজখবর নিতেছে। এখন তুমি তো জানো আমার কোনো ছেলে নাই, আমার একটাই মেয়ে, আমার স্বামীও মারা গেছে। তো আমারও তো আয় উন্নতির কোনো ব্যবস্থা নেই, আমারও তো মানে মোটামুটি আমারও তো কয়েকদিন পরে আমারও তো টাকা পয়সার প্রয়োজন। তো একটা যা কাজ যদি করতা, ওই অমুকের মেয়ে তমুকের মেয়ে, এমনি এমনি শুনছি সৌদি আরবে যায়, মেয়েরা সৌদি আরবে গেলে নাকি অনেক টাকা ইনকাম করতে পারে কাজের মেয়ের বিষয়। তো তুমি যদি আমার মেয়েটার একটা কাজের মেয়ের বিষয়ে সৌদি আরবে নিয়ে যাইতা, বাবা আমি তোমার কাছে চিরঋণী থাকতাম। এই কথা আমাকে বলতেছে আমার লাকি চাচিমা, মানে লাভলির মা। পরে আমি বললাম, চাচি কিছু মনে করেন না, আপনি আমার যেভাবে কথাটা বলছেন, আমি যদি আপনাকে এখন কথাটা সত্যিটা না বলি, আমার মনেও কষ্ট থাকবে, আপনিও মনে কষ্ট পাবেন, আল্লাহ বিষয়টাতে রাগ করবে। লাভলি যেভাবে আমার আম্মার সেবা যত্ন করতেছে, লাভলি না থাকলে তো আমার আম্মা মরে যাবে। এখন আপনি যদি বলেন আমি ওর জন্য একটা ভিসার ব্যবস্থা করতেই পারবো, এটা কোনো বড় কথা না, কিন্তু আমি যে একটা ভিসার ব্যবস্থা ওর জন্য করবো, এই বিষয়তে আমি ওকে নিয়ে আসবো, তারপরে দেখা গেল যে আমার আম্মা তো মরে যাবে, আমার আম্মার কী হবে? উনি তখন বলে, তুমি যদি 30 সিরফা কোরআনকে পছন্দ করো, তুমি যদি কোরআনকে বিশ্বাস করো, তুমি আমার ভিডিও কল দাও, আমি আল্লাহ 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বলবো, আমি লাকি, আমি তোমার শাশি মরে যেতে পারি, কিন্তু তারপরও তোমার আম্মাকে এক বিন্দু কষ্ট দিব না। এখন আমার আম্মা যে, আমার মেয়ে যে করে তোমার মায়ের সেবা যত্ন করে, তোমার মায়ের খোঁজ খবর নেয়, প্রয়োজনে আমি আরও ভালো করে, আরও যত্ন সহকারে, আরও আদর করবো তোমার মাকে, আমি তোমার আম্মাকে এক বিন্দু পরিমাণের কষ্ট দিব না, আমি তোমার মাকে অনেক ভালোবাসবো। তাও তোমার কাছে আমার একটা অনুরোধ, বাবা তুমি আমার মেয়েটারে নিয়ে যাও। আমি তখন পড়ে গেলাম বিপদে, উনি এটা বললো। অ্যান্ড এর 2 দিন পরে একই কথা উনি আমার আম্মার কাছেও বললো। আমার আম্মা তখন আমারে ফোন দিয়া আমার কাছে কান্নাকাটি করতেছে, বাবারে আমার তো এখন মনে হচ্ছে আমার একটা মেয়ে না, আমার 2টা মেয়ে, লাভলি আমার মেয়ের মতো, ও তো আমার অনেক সেবা যত্ন করছে, অনেক আদর যত্ন করছে আমারে, ও না থাকলে আমি মরে যেতাম, তা তুই ওরে বিদেশে একটা ব্যবস্থা করে দে, ওরে তুই বিদেশে নিয়ে যা। আমি বললাম, মা আমি যদি বিদেশে আনবো, কিন্তু আমি তো তোমারই নিয়ে টেনশন করি, তোমার কি হবে, তোমাকে কে দেখাশোনা করবে এবং তুমি কিভাবে থাকবা? আমার মা বলে, তুই চিন্তা করিস না, লাকি আছে তো, ওর মা আছে তো, লাভলির মা আছে, লাভলির মা আর আমি প্রয়োজনে এক ঘরেই থাকবো, আমরা দুজনে এক ঘরেই থাকবো, তুই চিন্তা ভাবনা করিস না, আমরা এক ঘরেই থাকবো, এই ঘরে আমরা দুজনে মানে পিটাপিটি করে থাকবো, তা তুই লাভলিরে নিয়ে আছা। লাভলির একটা লাইন করে দিলে অন্তত লাকির একটা সমাধা হলো। তো লাকি, আমি লাভলির বাবার বিষয়ে বলি, খুব কম বয়সে কিন্তু লাভলির মায়ের বিয়ে হয়, মানে লাকি চাচির বিয়ে হয়। মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে 12 বছর বয়সে বিয়ে হয়। এটা আসলে 12 বছর বিয়ে হবার পরে লাকির বাবা হচ্ছে মানে আপনার এমনিতেই জমিতে কাজ টাজ করতো, মাঝে মাঝে হচ্ছে মাছ টাছ ধরতো, দিঘিতে মাছ টাছ ধরতো, এরকম একটা অবস্থার ভিতরে সর্প দংশনে মানে সাপে কামড় দিয়ে লাকির বাবাকে মেরে ফেলে, উনি মারা যায়। মানে ওনাকে রাতে সাপে কামড় দেয় এবং সকালবেলা ওনার লাশ পাওয়া যায় হচ্ছে আপনার বিলের পাড়ে। তো দেখলো সাপে কামড় দিয়েছে, তো এরপর ওনাকে হচ্ছে দাফন কাফন করে ফেলে। এরপরে ওই লাকি চাচি অনেক গরিব মানুষ ছিল, ওনার বাপের বাড়ির অবস্থা, তো ইনি তখন আর বিয়ে শাদী করলো না এবং লাভলিকে বুকে নিয়ে উনি ওনার জীবনটা কাটাই দিচ্ছিল। তো চিন্তা করলাম, গরিব মানুষ, আমাদের পার্শ্ববর্তী বাড়ির মানুষই যেহেতু দেখি না ওনাদের জন্য কিছু একটা করতে পারি না, তারাও তো আমাদের মতো অনেক কষ্ট করছে। আমার মা, আমার বোন যেরকম মাঠে ঘাটে কাজ করে পরিশ্রম করে আমাকে খাওয়াইছে, একইভাবে তো হচ্ছে লাভলির মা, লাকি চাচি এরকম করে, লাভলি এরকমভাবেই তারা তাদের জীবনযাপন করছে। তো পরে ভাবলাম যে ঠিক আছে, পরে আমি কিছু টাকা দিলাম মায়েরে, বললাম যে ওরা একটা কাজ করেন, লাভলির একটা পাসপোর্ট করান। তো লাভলির জন্য একটা পাসপোর্ট করানো হলো এবং পাসপোর্ট করানোর পরে পাসপোর্টের কপি আমাকে পাঠাইছে। তো আমি যেহেতু দীর্ঘদিন ধরে এখানে আছি, মোটামুটি আশেপাশের অনেক আরবিদের সাথে আমার পরিচয় আছে, তো আমার বাসা থেকে মোটামুটি দূরেই আছে, আপনার যেতে প্রায় 20-25 মিনিটের মতো সময় লাগে। মানে সৌদিতে 20-25 মিনিট মানে কিন্তু অনেক দূরে, যেহেতু ওখানে গাড়ির স্পিড অনেক বেশি। তো সেখানের একটা আমার যে মালিক ছিল আর কি, মালিকের বোনের বাসা,
মালিকের বোনের বাসা। তো ওই ম্যাডামের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। ম্যাডামের নাম হুনুফা। তো হুনুফা ম্যাডামের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। তো হুনুফা ম্যাডাম আমার একদিন নিজেই বলতেছে যে, আসলাম, তোদের বাঙালি মেয়েরা অনেক ভালো হয়, অনেক মালিক ভক্ত হয়, অনেক ভালো কাজ টাজ করে। তা তোর কাছে যদি এরকম কোনো ভালো বাঙালি মেয়ে থেকে থাকে তাহলে আমার এনে দিস, আমি একটা কাজের মেয়ে নিব। তো এই কথা যখন ওই হুনুফা আক্তার আমাকে বলে, মানে আমার ওই মালিকের বোনই আমাকে এই কথাটা বলে, তখন আমি চিন্তা করলাম, আরে এর চেয়েও বেটার পজিশন তো আর হতে পারে না। ও তো আমার কাছে পাসপোর্ট দিয়েই রাখছে। আমি তো অলরেডি লোকে লোকে খোঁজ খবর নিতেছি যে কোথায় পাসপোর্টটা দেওয়া যায়, কোন জায়গায় দেওয়া যায়। আমি বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতেছি, বাট এরকম কোনো ভালো সুযোগ সুবিধা পাই না যে এই জায়গায় পাসপোর্টটা দিব, এখান থেকে একটা সুযোগ সুবিধা পাইছি, এরকম কিন্তু কোথাও না। কেউ হয়তো বলে দিব, দেন, নিব, নিচ্ছি, এমন করেই ঘুরাইতে আসে। পরে চিন্তা করলাম, যেহেতু আমার মালিকের বোন, তাহলে তো এটা অনেক ভালো হবে, এটা তো খারাপ হবে না। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই বাসায় লাভলিকে নিয়ে আসবো। পরে ম্যাডামরে বললাম যে, ম্যাডাম, আমার কাছে একটা পাসপোর্ট আছে, এখন তুই দেখ। পরে ম্যাডামকে পাসপোর্ট দিলাম। ম্যাডামও ওরে দেখে খুব পছন্দ করলো, বললো যে ঠিক আছে, এই মেয়েটাকে নিয়ে আয়, আমি সব কিছু করবো। তো আমি কিন্তু লাভলির কাছ থেকে 1 টাকাও নিই নি, মানে ওর কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেই নেই। এবং ওর যে বিমান ভাড়াটা, ওই ভাড়াটাও কিন্তু ম্যাডাম দিয়েছে। এবং ম্যাডাম ওর মাকে দেওয়ার জন্য বাংলাদেশি টাকায় 30,000 টাকাও দিয়েছে, যে এটা ওর মাকে দিয়ে আসতে বলবি। আমি ম্যাডামকে বলেছিলাম যে, ম্যাডাম গরিব মানুষ, চলতে পারে না, খেতে পারে না, দারিদ্র সীমার নিচে বসবাস করে। তো আমাকে বললো যে এই টাকাটা ওর মায়ের দিতে বলিস। তো এরপরে একটা সময় সব কিছু ঠিক হলো, লাভলি তখন এয়ারপোর্টে আসলো। তা আমার বসও, মানে আমার যিনি কফিল ছিল, ইনিও তখন জানতে পারছে যে আমি এরকম একটা মেয়েকে দেশ থেকে আনতেছি। আমার কফিলও তখন অত্যাধিক খুশি হইলো, আমারে বললো, অনেক ভালো, তুই আমার বোনেরা কাজের লোক এনে দিতেছিস, এটা তো আমাদের জন্য অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। আমার মালিকও খুশি হলো। লাভলি তখন এয়ারপোর্টে আসলো। ম্যাডাম আমাকে ফোন দিল যে, আসলাম, যাও ওর এয়ারপোর্ট থেকে রিসিভ করো। তো আমি তখন এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্ট থেকে আমি তখন লাভলিকে রিসিভ করে আমি তখন ম্যাডামের বাসায় নিয়ে গেলাম। এবং ম্যাডামের বাসায় যাওয়ার পর ও তো আসলে ভাষা জানে না। আমি ম্যাডামকে বললাম যে, ম্যাডাম, ও তো ভাষা জানে না, ওই যদি কোনোটা না বুঝি তুই আমারে ফোন করিস, আমি ওরে বুঝিয়ে বলবো। তো ম্যাডাম বলো, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আর ভয়ের কোনো কারণ নাই। আমার বাসায় মানে পার্ট টাইম চাকরি করে একটা সিলেটের লোক আছে, উনি পার্ট টাইম চাকরি করে। তো ম্যাডাম বলে যে যদি কোনোটা না বুঝে, ওই যে পার্ট টাইম চাকরি করে না আমার গার্ডেনে, ওই আমার ওই গার্ডেনের লোকটা ওকে বুঝাই দিবে, তুই টেনশন করিস না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই কথা বলে ম্যাডামের সাথে কথাবার্তা বলে আমি লাভলিকে ওখানে দিয়ে আসলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, লাভলির আমি বিদেশ থেকে আনার পরে আমি কিন্তু মাকে নিয়ে খুব টেনশানে ছিলাম যে আমার মা মনে হয় অসহায় হয়ে যাবে, আমার মাকে দেখভালের মতো কেউ থাকবে না, আমার আম্মার অনেক সমস্যা হবে। কিন্তু আদতেও কিন্তু এটা হয় নাই। লাভলি ঠিক যেমন করে আমার আম্মার সেবা যত্ন করতো, আমার আম্মার খোঁজ খবর নিত, একইভাবে লাভলির মা লাখি আমার আম্মার এই খোঁজ খবর নিচ্ছে। আমার আম্মার সাথে থাকতেছে, আমার আম্মার সাথে ঘুমাইতেছে। আমার আম্মা যাতে কোনোভাবে কোনো পরিমাণের কষ্ট না পায়, সর্বদিক থেকে আমার আম্মার সেবা যত্ন করতেছে, মানে ফুললি আমার আম্মাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যাই হোক, আমিও আল্লাহ তাআলার দরবারে বা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা সময় দিয়েছে, বা আমার মায়ের সাথে লাভলি থাকার মতো একটা মানে আমার আম্মার সাথে লাকি চাচি এভাবে আছে। আমিও আম্মাকে অনেক, আম্মা আমার কাছে অনেক ফোন টোন দিয়ে বললো, বাবা মেয়েটারে দেখে রাখিস, মেয়েটা আমার নিজের মেয়ের মতো, যাতে কাজকাম করে কোনো কষ্ট না পায়, নতুন জায়গা, নতুন দেশ, ও ভাষা জানে না, কিছু জানে না, গ্রামের মেয়ে। আমি বললাম, মা তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি ওকে যে বাসায় দিয়ে আসছি, এই বাসাটা খুব ভালো একটা বাসা, ওই বাসায় ও কোনো কষ্ট পাবে না এবং নিজের ঘরের মতো করে কাজকাম করবে, নিজের ঘরের মতোই থাকবে। আচ্ছা, এইভাবে কথাবার্তা হলো আমার আম্মুর সাথে, আম্মু আমাকে বুঝাইলো, আমিও আম্মুকে বুঝাইলাম। সব কিছু ঠিকঠাক হওয়ার পরে লাভলি তখন ওইখানেই আছে এবং প্রথম মাসের বেতন পাইছে। বেতন পাওয়ার পর আমারে বলে, ভাইয়া আইসা বেতনটা নিয়ে যান, আমার আম্মার জন্য পাঠান। আমি বললাম যে তুই একটা কাজ কর, তোর বাসায় তো একটা পার্ট টাইম চাকরি করার জন্য একটা সিলেটি লোক আসে, ওই লোকটারে দিয়া তুই টাকাটা দেশে পাঠিয়ে দে। ও বললো যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে ওই লোকের দিয়া টাকাটা দেশে পাঠিয়ে দিব। তো ওই তখন করলো কি, ওই লোককে দিয়ে ও তখন দেশে টাকা পাঠাইতে আসে। তা আমার আর কোনো সমস্যা নেই, মানে আমি আর কোনো সমস্যার মধ্যে পড়লাম না। ওই লোকটা দিয়ে টাকা টুকা পাঠাইতেছে, দেশে যাইতেছে, বা মানে দেশে এই খোঁজখবর নিতেছে। ওই লোক আবার ওটা মোবাইলও কিনে দিছে। তো সব কিছু ভালো আছে। এভাবে দীর্ঘ প্রায় 2 বছর মতো ওই এখানে কাজ করে লাভলি। এবং 2 বছর পরে ওই বাড়িতে টাকা পয়সাও পাঠায়, ওর আম্মারেও টাকা পয়সা দেয়, মানে সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা খুবই ভালো। ওর সাথে আমি যখনই ফোনে কথা বলি, ও আমাকে বলে আমি ভালো আছি, আমি ঠিক আছি, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার জন্য টেনশন করো না। এরকম করে ভাই প্রায় 2টা বছরের মতো ও ওই বাসায় থাকে। এবং এই 2টা বছরে আমার মা যথেষ্ট পরিমাণের আনন্দে আছে, কারণ আমার ওই লাকি চাচি আমার আম্মার সাথে ঘুমাইতে আছে, আমার আম্মার সাথে থাকতেছে,
আমার আম্মা কোনো রকমের সমস্যার সম্মুখীন হলে আমার আম্মার সেবা যত্ন করতেছে, আম্মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। একইভাবে আমি যখন লাভলির সাথে কথা বলি, লাভলি সারাক্ষণই তার মাকে বলতেছে যাতে কোনোভাবে আসলাম ভাইয়ের মায়ের কষ্ট না হয়, চাচি যাতে কষ্ট না পায়। আসলাম ভাই আমাকে অনেক কষ্টে অনেক সাধনা করে আমাকে এই জায়গায় এনে দিয়েছে, আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না যদি আসলাম ভাই না থাকতো। তো মা তুমি কোনোভাবে আসলাম ভাইয়ের মায়ের প্রতি মানে অনদৃষ্টি দিও না, ওরে ভালো রাখো। এরকমভাবে ওর নিজের মাকে বোঝায় এবং ওর মাও তখন একইভাবে আমার আম্মাকে দেখতেছে। এইভাবে প্রায় 2-2.5 বৎসরের কাছাকাছি কেটে যায়। 2.5 বৎসরের কাছাকাছি কেটে যায়। আমার মনে আছে ওই দিন শুক্রবার ছিল, আমি তখন জুমার নামাজ পড়ছি। জুমার নামাজটা পড়ে আমি ঘরে আসছি। ঘরে আসার পরে মানে আমি আমার ঘরে আসছি, ঘরে এসে দেখতেছি যে আমার কফিলের যে বোন, এই বোন আমাদের কফিলের বাসায় মানে ওর ভাইয়ের বাসায় আসছে। তো বোন ভাইয়ের বাসায় আসতেই পারে, এটা তো কোনো স্বাভাবিক বিষয় কিছুই না। তবে বাসার মধ্যে অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, অনেক রাগারাগি, অনেক চিল্লাচিল্লি, এরকম কিছু শোনা যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম কি এরকম রাগারাগি চিল্লাচিল্লি শোনা যাচ্ছে কেন। জানালা দিয়ে আমি একটু খেয়াল করলাম বাইরে থেকে। হঠাৎ করে জানালা থেকে বাইরে থেকে আমি খেয়াল করে দেখি যে ভিতরে আমার ওই যে লাভলি, মানে লাভলিকে মধ্যখানে, লাভলি কিন্তু তখন ফুল আরবি ভাষা জানতো, মানে পুরোপুরিভাবে আরবি ভাষায় কথা বলতে জানতো। তো ওরে মধ্যে রাইখা মানে আমার কফিলের মেয়ে এবং মানে আমার ম্যাডাম সবাই এবং হচ্ছে ওই আমার কফিলের বোন সবাই ওকে ধমকাইতে আছে। ওর সাথে অনেক রুট ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে এবং কেন যেন ওকে মারার জন্য যাচ্ছে। তা আমি তখন বিষয়টা বুঝতে পারলাম না, কিরে এরকমটা হচ্ছে কেন। এবং লাভলি যদি এরকম কোনো অন্যায় করবে, অপরাধ করবে, তো ম্যাডাম আমাকে বলার কথা। তো ম্যাডাম তো আমাকে কোনো কিছু বললো না। তেন আমি তো গার্ডেনে কাজ করি, আমি তখন গার্ডেনে কাজ করতেছি যে ঘটনাটা কি, এরকমটা কেন হইতেছে বা কি এমন কারণ, এরকম হওয়ার তো কোনো কারণ না, এরকমটা কেন হবে। আমি তখন গার্ডেনে কাজ করতেছি এবং কিছুক্ষণ পরে বস তখন দেখছে আমাকে জানালা দিয়া, দেখে আমাকে ডাক দিচ্ছে যে আসলাম এদিকে আয়, তালমিন্নাক এরকম করে ডাকলো। আমি তখন কাছে গেলাম, বস তখন আমাকে ডাক দিয়ে বাইরে মানে বাসা থেকে বেরোলো। বেরিয়ে আমাকে খুব বকাবকি করতেছে, তুই একটা লম্পট, তুই একটা বেয়াদব, খেল কুত্তা, এটা সেটা বলে খুব খারাপ ভাষায় গালি দিচ্ছে। তা আমি বললাম যে বস মানে আমি তো জিজ্ঞেস করি কী হয়েছে, তুই আমার সাথে এরকম করস কেন, তোর কী লাগবে। তা আমাকে বলছে তুই একটা লম্পট মেয়েরে আরবি ভাষায় বলে আর কি, তোর একটা খারাপ মেয়েরে আমার বোনের বাসায় দিলি কেন, একটা খারাপ মেয়েরে তুই আমার বোনের বাসায় দিলি কেন। আমার কিন্তু আজকে থেকে 2 দিন আগেও লাভলির সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ওর খোঁজ খবর নিলাম কী অবস্থা, কাজের টাজের, ও বললো সব কিছু ভালো। কিন্তু হঠাৎ করে এখন এই অবস্থার মধ্যে মানে কি এমন ঘটনা ঘটলো যে ম্যাডাম ওরে নিয়ে চলে আসলো, বস আমাকে গালাগালি করতেছে, আমি বুঝতে পারতেছি না। পরে আমি বসরে বুঝিয়ে বললাম যে কী হয়েছে আমার কাছে বল, আমার কাছে না বললে তার আমি বুঝবো না অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছে। পরে বস আমাকে বলতেছে আমার বোন, মানে আমি তো বলছিলাম যে এ আমার বোন হয়, এটা বলছিলাম। এখন বলতেছে যে আমার বোন নাকি প্রেগনেন্ট, আমার বলতেছে ওর পেটে বেবি সিকো, হুয়ার পেটে বাচ্চা আছে, এটা বলতেছে। মানে আমি তখন পাই পুরো আসমান থেকে পড়ছি যে এইটা আমার কি বলে, এটা কী ধরনের কথা, ওর পেটে বাচ্চা আসবে কোত্থেকে, এটা তো প্রশ্নই আসে না। মানে আমার মনে হয় যেন আমি দুনিয়াতে না, আমি মরে যাওয়ার মতো একটা অবস্থা। কিরে আমার এটা কী শোনাইলো, ওর পেটে বাবু আসবে কোত্থেকে। আমি তখন বললাম যে বস এটা মনে হয় সমস্যা, তুই মনে হয় মিথ্যা বলতেছস বা তুই মনে হয় কোনো মানে জানাশোনার মধ্যে ভুল আছে, কারণ আমি কিন্তু আমার বোনেরই চিনি, ও ভালো, ও খুবই ভালো, ও খুব খারাপ মেয়ে না, খুবই ভালো, তো এটা হতে পারে না। বস আমারে বলতেছে না 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 এটা হয়েছে, আমার বোনে আজকে সকালে নিয়ে তোর বোনের হসপিটালে চেক করাইছে, হসপিটালে ডাক্তারে বলছে ওর পেটে বাচ্চা আছে এবং বাচ্চা বড় হয়ে গেছে। আমার বলে ঠিক আছে তুই যা বৈঠকখানায় যা, আমি ওই মেয়েরে ডাক দিয়ে আনতেছি। তোর বৈঠকখানায় গেল বসে, আমিও তখন মানে বসে গেল ওরা আনার জন্য, আমি বৈঠকখানার দিয়ে গেলাম, কিরে আল্লাহ এটা কী হইলো। তা বৈঠকখানায় যাওয়ার পরে আমি বললাম ওরে ডাক দিয়ে আনছে, আনার পরে ও তখন দৌড়ে এসে আমার পা চেপে ধরে চিৎকার করে কাঁদতেছে। লাভলি আমার পা ধরে কাঁদতেছে যে ভাই আমারে বাঁচান, আপনার পায়ে ধরে আপনার বাড়িতে এই ঘটনা কাউরি শোনায়েন না, আপনি আমার এলাকাতে এই ঘটনা কাউরি শোনেন, আমার আম্মা কিন্তু আত্মহত্যা করে মারা যাবে, আমার আম্মা কিন্তু বাঁচবে না, ভাই আপনার পায়ে ধরে আপনি এই ঘটনা বাড়ির কাউরি শোনায়েন না। দেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ, আমি বাংলা ভাষায় কথা বলছি, শান্ত, তোর কী হয়েছে বয়। পরে বলতেছে ভাই আপনি তো জানেন আমার স্বামীর কাছ থেকে আমার ডিভোর্স হয়ে গেছে, তা ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওই যে সিলেটি একটা ভাই ওদের গার্ডেনে চাকরি করতো, কাজ করতো পার্ট টাইম, প্রতিদিন এসে 2 ঘন্টা কাজ করতো, ওই ছেলেটা আমাকে বিয়ে করবে বলছিল। এবং বিয়ে করে বলার পরে এই ছেলেটা আমার লোকের শারীরিক সম্পর্ক করে, আমাকে বিয়ে করবে, আজ করবে, কাল করবে করে হঠাৎ করে আমার পেটে বাচ্চা, আমি ছেলেটারে বললাম আমার বাচ্চা হয়ে গেছে। ও বলে সমস্যা নাই, টেনশন করো না, আমি তোমারে বিয়ে করবো, আমি তোমার বাচ্চা বড় হোক, আমি তোমাকে দেশে নিয়ে যাব।
এই কথা বলতে বলতে বাচ্চা যখন একটা পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, এই ছেলেটা হঠাৎ করে টিকিট কেটে দেশে চলে গেছে। এবং দেশে চলে গেছে, ম্যাডামও আমার সন্দেহ করছে, সন্দেহ করে ম্যাডাম আজকে আমার জোর করে আমার চেক আপ করাইছে। আমার পেটে বাচ্চা আজকে বেশ কয়েক মাস হয়ে গেছে। তা আমি বললাম যে তুই এত বড় একটা ঘটনা ঘটাইলি, তোরে আমি এই দেশে আনলাম, তুই বিষয়টা তুই তো আমাকে জানানো দরকার ছিল, তুই এটা আমারে বললি না কেন, তুই তো এটা আমারে বলতে পারতি। ও তখন বলতেছে যে ভাই আমি আপনারা বলতে সাহস পাই নেই, আপনারা বললে যদি আপনি রাগ করেন, মাইন্ড করেন, বা আপনি আবার কি মনে করেন যে আমি এরকম একটা খারাপ কাজ করে ফেলছি, এই জন্য আমি আপনাকে জানাই নাই বা আপনাকে বলি নাই, আপনি আমার মাফ করে দেন, আমি এখন কি করব, এরকম করে কান্না করতেছে। পরে বসে বলতেছে বসের বাসায় একটা ফিলিপিনি মেয়ে আছে, ওই ফিলিপিনি মেয়েটার সাথে তোরে রেখে দিছে। বসে রেখে দিয়া বলতেছে, বসের বোনেরা বলতেছে তুই চলে যায়, এটার ব্যবস্থা আমি করব, আমি এটা আসলামের সাথে বসবো। তো এরকম করেই পরে রাতের বেলায় বস আমার ডাকছে, রাতের প্রায় 9টার দিকে আমার ডাকছে গার্ডেনের মধ্যে, গার্ডেনে বস বসে ছিল, ডাকছে, ফোন দিয়ে ডাকছে, ডাকার পরে বলতেছে আসলাম কী চিন্তা করলো, ওরে নিয়ে কী চিন্তা করছোস? তাই আমি বসরে বললাম যে বস দেখ, ও তো পরিস্থিতির শিকার, ওই ছেলে বিয়ে করবে বলছে, তা বিয়ে করবে বইলে ওর সাথে এই সম্পর্ক করছে। বস খুব রেগে গেল আমার সাথে, মানে আমার কফিলে, তুই বিয়াদবের মতো কথা বলতেছিস কেন, বিয়ের আগে তো আদা হারাম, এটা তো বিয়ের আগে হারাম, হারাম কাজটা কেন করলো, এটা তো সম্পূর্ণ হারাম এবং মানে না যায় যে একটা কাজ, এই কাজটা সে কেন করলো, এটা তো সে অন্যায় করছে, খুব অপরাধ করছে, তুই যে যত কথাই বলিস এটা অন্যায়। তা আমি তারা বললাম যে ঠিক আছে অন্যায় কী করা যায়? বস আমার বলে আমি তো টিকিট দেখছি, তারা ক্যান্সেল করে তাদের দেশে পাঠাই দিব, 3 দিনের মধ্যে তারা দেশে পাঠাই দেয়। তা আমি বললাম যে আচ্ছা বস ঠিক আছে, আমি দেখি কী করা যায়। পরে আমি আবার ওর সাথে কথা বলতে পারতাম, মানে লাভ যেহেতু আমি আমার বোন বলছি, আমি যে কোনো সময় ওর সাথে কথা বলতে পারি, বসে মাইন্ড করে না। তারপরের দিন সকালবেলা আমি ওরা ডাক দিলাম, গার্ডেনে ডাক দিয়ে বলতেছি বসে তো তোরা দেশে পাঠাই দিব, এখন কি করবি? পরে ও চিৎকার করে কাঁদতেছে, আমি কিন্তু দেশে যাবো না, আমি কিন্তু আত্মহত্যা করবি এখানে। তাহলে তুই এখানে আত্মহত্যা করবি কেন, তুই এখানে কেন আত্মহত্যা করবি? বলে আমি এখানে আত্মহত্যা করবো, আমি কিন্তু বাঁচবো না, আমি এখানে আত্মহত্যা করবো। এই কথা বলে টানাটানি শুরু, মানে চিল্লাচিল্লি শুরু করছে। আমি এখানে দাঁড়া, এরকম করতেছিস কেন, তুই এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন, এই জায়গায় দাঁড়া, এত লাফালাফি করতেছিস কেন, তুই কী করবি? বলে আমি এখানে আত্মহত্যা করে মরে যাবো, আমি দেশে যাব না, আমি দেশে গেলে সবাই আমারে বলবে যে পেটের বাচ্চা কার, আমি কি বলবো? আমি বাচ্চা বড় হয়ে গেছে, ওই সময় বাচ্চা বড়, বাচ্চা নষ্ট করারও কোনো সুযোগ নেই, মানে বাচ্চা এতটাই বড় হয়ে গেছে, ওই সময় বাচ্চা নষ্ট করা যাবে না। আর সৌদি আরব তো তারা এটা করবেই না, এটা তো তারা মার্ডারের আসামি হয়ে যাবে পরে, এটা করবে না। পরে আমারে বলে এভাবে দেশে পাঠাই দিবি, আমি আমার পেটের বাচ্চা বোঝা যায়, আমি এখন কি করব, আমি এখানে আত্মহত্যা করে মরে যাব। তাহলে আমি বললাম যে আরে দেখ, তুই এখানে আত্মহত্যা করে মরে যাবে, এটা কীভাবে, মানে এটা কীভাবে, এটা তো হতে পারে না, এবং এটা কীভাবে সম্ভব? তারপরেও আমারে বলতেছে আমি কিন্তু এই বাচ্চা নিয়ে দেশে যাব না, মানে কান্নাকাটি করতেছে। আমি তখন বিপদে পড়ে গেলাম, আমি তখন তারা আমার ঘরের মধ্যে নিলাম, ঘরের মধ্যে নিয়ে বলতেছে লাভলি দেখ, এটা অন্যদের দেশ, এটা একটা আরব দেশ, আরব দেশে তুইও যেমন কাজ করতে আসছিস, আমিও কাজ করতে আসছি, এখন আমার কফিলে এখনও ভালো মানুষ দেখে তোরে জেলে দিয়ে দেয় নাই, অন্য কোনো মানুষ হলে কিন্তু তোরে জেলে দিত, এবং তোর কিন্তু চরম ধরনের মানে তোর সাজা হইতো। কিন্তু আমার বস ভালো মানুষ, তোরে জেলে দেয় নাই, তা তুই আমার বসের সাথে বেমেনিটা করিস না, অন্যায়টা করিস না, তোর কাছে অনুরোধ করতেছি তুই দেশে চলে যা, এবং দেশে গেলে আমি তোরে ফোন দিব, বাচ্চা তুই নষ্ট করবি। ও বলে না, আমি দেশে গেলে বাচ্চা নষ্ট করবো না, আমি দেশে গেলে বাচ্চা নষ্ট করবো না, আমি আপনার পায়ে ধরে আপনি আমার বাঁচান। এই আবার কান্নাকাটি শুরু করছে। আমি বলে আচ্ছা ঠিক আছে তুই যা, আমি রাতে তোর সাথে আবার কথা বলবো। এই বলে আমি ওর বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে আমি তো আরও গার্ডেনে কাজ করতে পারতেছি না, মনে তো শান্তি নেই, এরকম ঘটনার পরে কি আর কাজ কাম করা যায় নাকি, মানে ভিতরে কোনো কাজের ফিলিংস আসতেছে না। তারপরেও টুকিটাকি গার্ডেনে কাজ টাজ করতেছি, সময় কাটাইতেছি। এইভাবে সময় কাটতে কাটতে রাত হয়ে গেল। আমি তখন মাগরিবের নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে এসে দেখতেছি ও দাঁড়ায় আছে, আমার মাথায় তখন টুপি পরা, পাঞ্জাবি পরা, মানে গেটের মধ্যে দাঁড়ায় আছে। বললাম কি রে, গেটে দাঁড়ায় আছিস কেন? এই বলে আপনি ঘরে আসেন। আমার ঘরে নিয়ে আমার পা ধরে কান্না শুরু করছে, মানে পা ধরে কাঁদতেছে যে আমার এখানে যে ফিলিপিনি একটা মেয়ে আছে আমার বসের বাসায়, ওই ফিলিপিনি মেয়ে নাকি ওরা কি একটা বুদ্ধি দিছে। ওই ফিলিপিনি মেয়েটাও কিন্তু মুসলিম, ওই ফিলিপিন মেয়েটা মুসলিম হয়েছে সৌদি আরবে এসে, তো ওই মেয়েটা নাকি ওরা কি একটা বুদ্ধি দিছে। তা আমি বললাম যে ওই ফিলিপিনি মেয়ে তোরে কী বুদ্ধি দিছে, তুই আমার কাছে বল। কান্নাকাটি না করে আমার পায়ে না ধরে বলে আপনি আমার এই প্রস্তাবটা রাখবেন, এখন আপনি যদি আমার এই প্রস্তাবটা রাখেন তাহলে আমি বাঁচবো, নাহলে আমি মরে যাবো। আমি তো বললাম মহা মুশকিল। আমি বললাম যে ঠিক আছে ফিলিপিনি তোরে কী বলছে তুই আমারে বল না, আমি আগে শুনি। তো আমারে বলতেছে আপনি বাড়িতে ফোন দেন, আপনি বাড়িতে ফোন দেন, বাড়িতে ফোন দিয়ে আপনার আম্মারে এবং আমার এলাকার লোকজনরে আপনি জানান, সবাইরে বলেন যে সৌদি আরবে আসার পরে আপনি আমারে বিয়ে করছেন। আমি বললাম ও কী বলিস তুই এটা? বলে আপনি বলেন আপনি আমারে বিয়ে করছেন এবং আমি যে বাড়িতে যাব, আমি যে সন্তান প্রসব করবো এটা আপনার সন্তান। এরপরে সন্তান হয়ে যাওয়ার পরে আমি মৌখিকভাবে সবাই বলবো আপনার সাথে আমার ডিভোর্স বা তালাক হয়ে গেছে, আপনি তখন আপনার মতো করে একটা বিয়ে করেন, আমি এই সন্তানটারে বড় করব।
আমি সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক আমি এটার বড় করব, আমি এটা নিয়ে সারা জীবন বেঁচে থাকবো, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আর বিয়ে শাদী করবো না, আপনি এটা করেন, নাহলে আমি এই দেশে আত্মহত্যা করবো। তাহলে আমি ভাই পড়ে গেলাম বিপদে। প্রথম বিপদে বললাম এটা যে ও যদি এখানে আত্মহত্যা করে তাহলে আমি ফাঁসে যাব, মানে ফাঁসবো যে এই ফাঁসা না, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমার ও তো আমার মা ওরা অনেক পছন্দ করে, এবং সত্যিকারে কিন্তু আমার মা ওরা অনেক পছন্দ করে। তো মা যেহেতু ওর সেবা যত্ন করছে, আমার মার সাথে ওর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো পেটের বাচ্চার বাবা না হয় আমি হয়ে যাই, মানে হঠাৎ করে আমার মানে মনটা অনেক নরম হয়ে গেল। তো নামাজ পড়ে আসছি, মাথার মধ্যে টুপি ছিল, মনটা অনেকটাই নরম হয়ে গেল। ওই জায়গার ভিতরে আমি তখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি ওর বিয়ে করব। বললাম যে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি এখনই ফোন দিতে আসি। পরে ফোন দিলাম প্রথমে মারে ফোন দিয়ে বললাম যে মা তোমার একটা কথা বলি, বলতেও তো খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে, তুমি কি মনে করবা, তাও তোমারে বলি। মা গো এই ঘটনা, লাভলি এখানে আসার পরে যেভাবে হোক লাভলির সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর আমি লাভলির বিয়ে করছি, এখানে একটা হুজুর ডাইকা, এখন বিয়ে করার পরে এখন লাভলির পেটে বাচ্চা আছে। মানে আমার মা মুহূর্তের মধ্যে বলতেছে আলহামদুলিল্লাহ, মানে আমার মায়ের মনে কিন্তু কোনো কষ্ট নাই, মা বলে আলহামদুলিল্লাহ। এবং আমি মানুষকে জানানোর আগে মুহূর্তের মধ্যে মা তখন এই কথাটা লাকি চাচিকে জানাই দেয়। লাকি চাচি তো অত্যাধিক খুশি হয়েছে, আরে আলহামদুলিল্লাহ, মানে ওরা যেন আসমানের চাঁদ পায়, মুহূর্তের মধ্যে আমাদের পুরো বাড়ি হয়ে যায়। এবার আমার ফোন দিয়ে বাড়ি থেকে হোয়াটসঅ্যাপ আমি চালাইতাম, ইমো চালাইতাম আর কি, ইমোতে সবাই কল দিতেছে, এই তুই বেটা তাড়াতাড়ি মিষ্টি বাটা, তুই এমন একটা ঘটনা ঘটাইছিস, এরকম। লাভলিও মুহূর্তের মধ্যে অত্যধিক খুশি হয়ে যায় যে ও এটাই তো চাচ্ছিল। পরে আমি কফিলে বললাম যে কফিল তোর টিকিট কাটে দেয়। কফিল টিকিট কাটে দেয়, আমার আম্মা ফুল টুল নিয়ে, আমার এলাকার লোকজন ফুল নিয়ে ওরে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায়। রিসিভ করে বাড়িতে নিয়ে যায়। আমার আম্মা তো আলোলে ধোললে ওরে নিয়ে খুব খুশি, সবাই খুব খুশি, এবং আমিও তখন আমার সবার সাথে সাথে আমিও খুশি। যাই হোক এরকম করতে করতে সন্তান হয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে, এবং ছেলে হওয়াতে লাভলি অত্যাধিক খুশি। এবং লাভলি আমার বলতেছে যে তাইলে আপনি আবার বাড়িতে আসেন, আমি আপনারে মানে সবার সামনে আমি বলে দেবো আমি আপনার সাথে সংসার করবো না, বা যে কোনোভাবে আমরা ছাড়াছাড়ি করে ফেলবো, আপনি দেশে এসে একটা বিয়ে করেন। আমি তখন বললাম যে লাভলি তোমার কাছে কি মনে হয় যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমার কাছে আর কেউ মাইয়া বিয়ে দিব? তুমি আমার ঘরে থাকতে, আমার সেবা যত্ন করতে, এরপরেই কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই, আর এখন তো অলরেডি তুমি আমার সন্তানের মা হয়ে গেছো, এখন মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিব, এটা কোনো কথা? আমাকে বলতেছে তাহলে আপনি কি বলেন? আমি বললাম মানুষ যেটা তুমি মানুষের কাছে বলেছো এটাকে বাস্তব রূপ দাও, এই নিয়ে আর বেশি কথা বললো না, তুমি আমার বউ হিসাবে আমার ঘরে থাকো, এবং এই গল্পের সমাধা এখানেই ঘটে যাক। আমাকে বলতেছে না এটা হতে পারে না, আমি অন্যের বাচ্চা নিয়ে আপনার সাথে থাকবো। অন্যের বাচ্চা তো আর অন্যের বাচ্চা না, এখন তো এটা আমার বাচ্চা হয়ে গেছে। অন্যের বাচ্চা ছিল কিন্তু এখন এটা আমার বাচ্চা, সবাই জানে এটা আমার বাচ্চা। তো এই বাচ্চা নিয়ে আর কোনো রকমের কথাবার্তা চলবে না, এই বাচ্চা নিয়ে আর কোনো রকমের বাণিজ্য চলবে না, ব্যবসা চলবে না। তুমি এই বাচ্চা নিয়ে আমার মায়ের সেবা যত্ন করো, আমার মায়ের সাথেই থাকো। দীর্ঘ বাচ্চা হওয়ার 6 মাস পরে আমি তখন বাড়িতে গেছি ছুটিতে। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা তো গরু কিনে আনছে আমার মামারে দিয়া, গরু কিনে আইনে একদম গরু জবাই দিছে। গরু জবাই দিয়া মুহূর্তের ভিতরে আমার মা সবাইকে জানাইলো, শোনে, মানে মা তো একদম খুশি। আমার বাচ্চা কোলে নিয়ে মা মনে হয় স্বর্গের চাঁদ পাইছে। আমি তো শুধু জানি যে বাচ্চা তো আর আমার না, আমার মা যে বাচ্চা কোলে নিয়ে নাচানাচি করতেছে, আদর করতেছে বাচ্চার, এই বাচ্চা তো আর আমার বাচ্চা না। যাই হোক আমার মা যেহেতু বাচ্চা পাইয়া খুশি, আমিও খুশি। আমার মনেও কোনো দুঃখ না, আমার মনেও শান্তি যে ঠিক আছে আমার মা যেহেতু শান্তিতে আছে, ভালো আছে, আমিও ভালো আছি। তো এরকম করে আমি ছুটিতে ছিলাম। ওই যে আমার মালিক তো আমাকে ছুটি দেয় 15 দিন, ওই 15 দিন ছুটি কাটে আমি পুনরায় আবার চলে আসছি। তবে এই 15 দিনের ভিতর আমাদের কিন্তু কাবিন হয়েছে, কাবিনের মাধ্যমে ওর সাথে আমার নতুন করে আবার বিয়ে হয়েছে। কারণ বিদেশে আমরা বিয়ে করছি, কাবিন করি না, এটা সবাইই বলছি। তো এই জন্য দেশে আবার কাবিন টাবিন হওয়ার পর আমি তখন আবার 15 দিন ছুটি কাটে দেশে চলে আসি, মানে বিদেশ চলে আসি। আসার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো করেই চলতেছে, ওর সাথে আমি কথাবার্তা বলতেছি। তখন লাভলি এবং লাখি, মানে আমার শাশুড়ি এবং আমার বউ দুজনে আমার আম্মুর সাথে থাকে। আমার আম্মু তোরে ভাই এত খুশি, আমার আম্মুর খুশি মনে হয় আসমানে ভিড় ধরে না। ওনার বেআইন ওনার সাথে থাকে, ছেলের বউ আছে এবং নাতি আছে। মা তো মার এই সুখ দেখে আমার মনটাও আনন্দে ভরে গেল। তো এইভাবে বিদেশ করতেছি। লাভলি আমারে বলতেছে বিদেশের অবস্থা ভালো না, আমি তো বিদেশে ছিলাম, আমি দেখছি যে বিদেশের অবস্থা এরকম খুব খারাপ, তুমি একটা কাজ করো, দেশের দিকে কিছু একটা করো, এবং আস্তে আস্তে বিদেশ ছেড়ে দেশে চলে আসো। এখন বিদেশে থেকে তেমন কিছু করতে পারবে না, বিদেশের আয় উন্নতিও অত একটা ভালো হয় না, এখন বিদেশের পরিস্থিতি খারাপ। তা আমিও চিন্তা করলাম আসলেই ঠিক, বিদেশে কিন্তু আগের মতো অত ইনকামও নয়, অত ভালোও না। তাই আমি চিন্তা করলাম যে কিছু একটা করা যায় কিনা, দেখি কিছু একটা করতে পারি কিনা।
তো এই অবস্থার ভিতরে হঠাৎ করে হঠাৎ করে আমার কফিল আমারে বলতেছে যে আমার কফিলের এক দুঃসম্পর্কের দাদা আছে। তা আমারে বলে যে তুই ওই দাদার বাসায় চলে যা, আমারে বলতেছে আর কি যে আমার বাসায় ড্রাইভার আমার বাসায় গার্ডেন বয় লাগবে না, আমার দাদার বাসা লাগবে, দাদার সেবা যত্ন করবে, বয়স্ক লোক আর কি। তা আমি তখন ওই বয়স্ক লোকটা সেবা যত্ন করার জন্য চলে যাই। এটা এখান থেকে আরও দূরে, অনেক দূরে। সে জায়গায় যাওয়ার পরে ওই লোকটা বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল, কিন্তু প্রচুর ভালো মানুষ ভাই, এত যে ভালো মানুষ বলার মতো না। তার কাছে টাকাও আছে, সেবা তো বৃদ্ধ তো প্রচুর টাকা ওর কাছে। তো আমার সবসময় টাকা দেয়। ধরেন আমার বেতন, কথার কথা বাংলাদেশি বেতনে হয়তো 30,000 টাকা বেতন, কিন্তু ওর কাছ থেকে মাসে আমি 2-3 লাখ টাকা ইনকাম করতাম। কেমনে জানেন? ওরা ধরেন আমি গোসল করায় আনছি, বয়স্ক মানুষ ছিল, গোসল করে আনছে, আনার সাথে সাথে ও পকেটে হাত দিয়ে আমাকে টাকা দিয়ে দিত, যে ধর এটা তোর শিলহাদা, এরকম করে আমাকে দিত। প্রচুর টাকা দিত আমাকে, প্রচুর টাকা। দেন আমি এই টাকা পাই, আমি আসমানে চাঁদ, আমি বাড়িতে আমি বললাম যে লাভলি একটা কাজ করো, যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, সুযোগ তো আর সবসময় থাকবে না, এই বুড়া কখন মারা যায় তার তো কোনো ঠিক না, তো হয়তো আজকে রাতেও মারা যেতে পারে, টাকাটা কাজে লাগাও। তুমি কোথাও জায়গাটাকে কিনো এবং জায়গাটাকে কিনে তুমি জায়গাটাকে কিনো এবং আমি জায়গাটাকে দিশে ব্যবসা বাণিজ্য করবো, বাজারের পাশে একটা জায়গা কিনো, আমি বাড়ি থেকে একটা দোকান করব। পরে ভাই 12 লক্ষ টাকা দিয়া বাজারের পাশে, আমাদের যে বাজার আছে, আমাদের ওই বাজারের পাশে একটা জায়গা কিনছে লাভলি, মোটামুটি বড় দেখে সুন্দর দেখে একটা জায়গা কিনছে আবার আমার আম্মার নামে। আমি ওরে বলে দিছি আম্মার নামেই কিনো, যেহেতু তুমি দরকার নাই, আমার আম্মার নামেই কিনো। ও তখন আমার আম্মার নামে জায়গা কিনছে, আমার আম্মার নামে জায়গাটা কিনলো। কেনার পরে আবার জমি, ফসলি জমি এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক জায়গায় ও তখন জায়গাটাকে কিনছে, বহু জায়গায় কিনছে, এখানে কিনছে, ওইখানে কিনছে, অনেক জায়গায় কিনছে। তো আমি প্রায় শেষ 3 বছর আমি আর দেশে আসি নাই, 3-4 বছর মতো আমি আর দেশে আসিনি, ওই বুড়োর সাথে ছিলাম, 4 বছর ওই বুড়োর সাথে ছিলাম। এবং 4 বছর পরে এই 4 বছরে আমি ভাই অনেক টাকা কামাই, আমি বলে বুঝাইতে পারবো না এত টাকা। আমি আমাদের প্রচুর জায়গায় সম্পত্তি কিনি, এত কোটি কোটি টাকার সম্পদ আমি করে ফেলি 4 বছরে। এই 4 বছর পরে আল্লাহর হুকুমে এই বৃদ্ধ লোকটা মারা যায়, লোকটা মারা যায়। আমি খুব কষ্ট পাই, অনেক কান্নাকাটি করি যে লোকটারা এইভাবে মারা যাবে, আমি বুঝতেও পারি না। উনি যদি আরেকটা বছর বেঁচে থাকতো আমি আরও টাকার মালিক হইতাম। তো উনি মারা গেল না, দাফন কাফন হলো, পুনরায় আমাকে আবার আমার কফিল নিয়ে আসলো ওর ঘরে। তো ওর ঘরে যখন আমার নিয়ে আসছে, আমি তো এই ঘরে আর চাকরি করবো না, আমার ভালো লাগে না, বাড়িতে তো টাকা পয়সাই আছে, জায়গা সম্পত্তি কিনে ফেলছি, সব কিছু, বাজারে গিয়ে দোকান উঠাবো, তো এখানে আর থাকার দরকার নেই। আমি তখন 4.5 বছর পরে বাড়িতে চলে আসবো। কফিলকে বললাম ছুটিতে পাঠা, বাড়িতে যাব। 15 দিনের ছুটি দিছে, 15 দিনের ছুটিতে এসে আমি আর যাই না। কফিলকে মেসেজে হোয়াটসঅ্যাপে বলে দিলাম যে দেখ আমি আর যাব না, আমি আমার বউ নিয়ে দেশে আছি, তুই তোর কাজের লোক দেখে নে। পরেও আমারে বলে যে ঠিক আছে, ও আর টেনশন করলো না, ওর মতো করে লোক দেখে নিল। আমি এখানে আইসা বাড়িতে আসলাম। আসার পরে ভাই একটা বিষয় হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো, এটা যে আমার বউ প্রচুর পরিমাণের ফোনে কথা বলে। এখন কার সাথে কথা বলে? ভিডিও কলে, ভিডিও কল দেয়, আমি দেখলে আমার দেখলে কাইটা দেয়, আমার দেখলে আর কথা বলে না, কিন্তু আমি না থাকলে ভিডিও কলে কথা বলে এবং প্রচণ্ড রকমের কথা বলে, খালি ভিডিও কলে কথা বলে, খালি ভিডিও কলে কথা বলে। তো এরকম অবস্থা। আমার কিন্তু ব্যাংক ব্যালেন্স ব্যাংকে কোনো টাকা নেই, শুধু জায়গায় কিনছি, সব জায়গায় কিনে রাখছি, কারণ ব্যাংকে টাকা থাকলে তো আর টাকা বাড়বে না, কিন্তু জায়গা কিনে রাখলে তো জায়গার মান বা জায়গার ডিমান্ড বাড়তে থাকবে, এরকম একটা অবস্থা। এরপরে দেখা গেল এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে ও ফোনে কথা বলে, খালি ফোনে কথা বলে। এবং বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা কিন্তু ওর বিপক্ষে কোনো কথা বলে না, ও খারাপ টারাপ এগুলো কিছুই বলে না, কিন্তু বিভিন্ন লোকের কাছে শুনতে পায় ও নাকি মাঝে মাঝে হুট করে ঢাকায় চলে যেত। আমার আম্মার যেমনি বুঝাইতো আমার আম্মা কিন্তু এমনি বসতো, আম্মা লাখির কথায় লাভলির কথায় উঠতো আর বসতো। তো এই জন্য লাভলির বিপক্ষে আমার আম্মা যাইতো না। তো এলাকার লোকজনের মুখে শুনতাম ও নাকি ঢাকায় চলে যেত, ঢাকায় যেয়ে 2 দিন 3 দিন থাকতো। এবং এক লোক নাকি আমাদের এলাকাতে বেড়াইতে আসতো সিলেট থেকে, অনেকেই বলে সিলেটি ভাষায় কথা বলতো, একটা লোক আমার এলাকাতে বেড়াইতে আসতো। এই কথাটা যখন আমি শুনি যে এই সিলেটের একটা লোক আমার বরিশালে বেড়াইতে আসছে, তার লোকটাকে আমার মাথায় হঠাৎ করে মনে হলো যে আমার যে সন্তান আছে নাকি এই সন্তানের বাপ, নাকি সিলেটের ওই বেটা আমার বউয়ের কাছে আসতো এবং আমার বউ ঢাকায় গিয়ে 2-3 দিন ধরে থাকতো, তাহলে কার সাথে থাকতো? মনের ভিতরে তখন এই প্রশ্নগুলো জাগার পরেও তৃতীয় ব্যক্তির কথা শুনে, থার্ড পার্টির কথা শুনে আমি আবার ঝগড়া বা ঝামেলার মধ্যে গেলাম না। যাই হোক, বাইরের মানুষ তো অনেক কথাই বলবে, বাইরের মানুষের কথা শুনলে তো আর হবে না। আমার বউ আমারই ঠিক রাখতে হবে, আমি বাইরের মানুষের কথা শুনলাম না। বাইরের মানুষের কথা না শুনে আমি তখন ফুললিভাবে লাভলির প্রতি বিশ্বাস আছে যে না, লাভলি খারাপ কিছু করবে না, লাভলি আমার কথাই চলবে, আমার কথাই থাকবে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি লাভলিরে বললাম, আমাদের এখানে যে জায়গাটা আছে বাজারের যে জায়গাটা, এটা কিন্তু আপনার গর্তের মতো একটা জায়গা। তা আমি পরিকল্পনা করলাম যে গর্তটা আমি পুরাবো, মাটি দিয়ে ভরাট করবো, মাটি দিয়ে ভরাট করে আমি এখন একটা রাইস মিল করব।
একটা রাইস মিল করব অথবা অনেক বড় করে একটা মুদি দোকান দেবো, যেহেতু আমাদের অনেক বাজারটা অনেক বড়, একটা মুদি দোকান দেবো। তো এখন তো আমার ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকে আমার মনে হয় 1,00,000 টাকা আছে আমার হাত খরচের মতো, কিন্তু সব টাকায় আমার জমি কেনা। পরে বিলের পারে একটা জমি আছে 3 ঘন্টা, মানে বিলের পারে ওই জমিটা অতটা ভালো না, জাস্ট ফসল হয় আর কি। আমার আম্মা লাভলি বাগা বন্ধক দিয়ে রাখছে। আমি তখন বললাম যে 3 ঘন্টা জায়গা বিক্রি করে দিই, এই 3 ঘন্টা জায়গা বিক্রি করে যে টাকাটা পাবো সেই টাকাটা দিয়ে এখানে মাটি ভরাট করব, এরপর আমি এখানে একটা দোকান উঠাবো, এরকম একটা আমার পরিকল্পনা। কিন্তু জায়গা বিক্রি করাতে গেছি, লাভলি তখন মুখ কালা করে ফেলছে যে হ্যাঁ বিদেশ থেকে আসছো কি জায়গা বিক্রি করার জন্য, তুমি জায়গা বিক্রি করবা কেন? তা আমি বললাম বাড়ি এটা কোনো কথা বললা, জায়গা বিক্রি না করলে আমি চলবো কীভাবে? আর জায়গা বিক্রি করেই তো আমি এখানে ভরাট করবো, তুমি তো জানো আমি সব টাকা দিয়ে তুমি জায়গা কিনে ফেলছো, আমার তো ব্যাংকে কোনো টাকা নেই। ও আমাকে বলতেছে যে না এটা কোনো কথা নাকি, এটা হতে পারে না, তুমি জায়গা বিক্রি করবা কেন? মানে এই মুখ কালাকালে ঝগড়া ঝামেলা। পরে আমি বললাম তো এই ছোট্ট জায়গাটা এটা বিক্রি করলে সমস্যা কি, এটা বিক্রি করো। তো লাখিরে ধরলাম, মানে ওর মায়েরে ধরলাম, ওর মাও তখন ওরে বুঝাইলো যে লাভলি ঠিক আছে তুই জায়গাটা বিক্রি করে দে। কিন্তু ভাই যেই লোকের কাছে জায়গা বিক্রি করতে গেলাম, বিক্রি করতে যাব, দলিল দিতে যাব, আমি আমার আম্মারে নিয়ে রওনা দিছি। লাভলি বলে আম্মারে নেওয়ার দরকার নাই, তুমি আমারে নিয়ে চলো তাইলেই হবে। তাই আমি বললাম কী রে, মানে তোমারে নিয়ে যাবো মানে আমি আম্মারে নিয়ে যাবো না, তোমার নিয়ে যাবো কেন, জায়গা তো আম্মার নামে। পরে ও বলে শোনো তোমার সাথে কথা আছে, এই কথা বলে আমার ঘরে টান দিয়ে নিয়ে যায়, ঘরে টান দিয়ে নিয়ে বলো বসে শোনো, পাগলামি করুন, আমি একটা কথা বলি, কথাটা ঠান্ডা মাথায় শোনো। আমি বললাম কী কথা? ও বলে আসলে এই যে জায়গা সম্পত্তি যা কিছু কিনেছি সবই কিন্তু আমার নামে কিনছি। বাইরে আমার মাথা যখন আসমানটা ভেঙে পড়ে, তুমি আমার নামে তোমার নামে কিনলা কেন? জায়গা তোমার আম্মার নামে কেনার কথা, তুমি জায়গা কিনবা আমার আম্মার নামে, তুমি জায়গা কেন তোমার নামে কিনলা? ও আমাকে বলতেছে আরে বোকা তুমি কেন বুঝো না, তোমার আম্মা তো অসুস্থ, তোমার আম্মার শারীরিক অবস্থা ভালো না, যে কোনো সময় তোমার আম্মা মারা যেতে পারে। এখন আল্লাহ না করুক তোমার আম্মা যদি মারা যায়, তাহলে তোমার বোন এই সম্পত্তির মালিক হয়ে যাবে না, তোমার বোন অর্ধাঅর্ধি সম্পত্তির মালিক হয়ে যাবে না, আর আমার নামে আমি নিছি তাই তো কোনো টেনশন নাই, আমি এখন তোমারই দিয়ে দিব। আমি বললাম তুমি এটা কি বলো, তুমি জানো আমার বড় বোন আমার জন্য কি করছে? আমার বড় বোন আমারে কোলে পিঠে করে ছোটোবেলায় মানুষ করছে, আমার বড় বোন মাঠে ঘাটে কাজ করে আম করে খাওয়াইছে। ও বলে তোমার বড় বোন কী করছে তুমি দেখছো, আমি দেখি নেই, এখন তো বড় হয়েছে, এখন তো ওনার সংসার আছে, আল্লাহ না করুক তোমার মা মারা গেলে তো তোমার সম্পত্তির অর্ধেক মালিক সে হয়ে যেত, এই জন্য আমি বুদ্ধি খেটে জায়গাটা নিজের নামে কিনলাম, তুমি চিন্তা করো আমি তোমার সবটা দিয়ে দিব। ভাই আমি তখন মানে কি যে বলবো, মানে আমার বলার মতো ভাষা নাই। যাই হোক আমি ওর কথা মানলাম, মানার পরে গেল ও তখন দলিল দিয়ে দিল, 3 ঘন্টার দলিল দিল। দলিল দেওয়ার পরে আরেকজনের নামে তখন ওই লোকের কাছ থেকে আমি টাকা নিলাম, টাকা নিয়ে মাটি ভরাট করতেছি, ওইখানে মাটি ভরাট করতেছি, কাজ করতেছি, কিন্তু মনের মধ্যে কিন্তু ভাই শান্তি নেই। শান্তি নেই বলতে আমি এত বছর বিদেশ করলাম, ওই সব জায়গায় সম্পত্তি লাভলির নামে, লাভলি যদি আমার কাট দিয়ে দেয় বা লাভলি যদি আমার ছেড়ে দেয় তো আমার কী হবে? এরকম করে মাটি ভরাট করতেছি, কাজ করতেছি, মাসখানিক পর আমি লাভলির বললাম লাভলি জায়গা তো তুমি তখন সেভ করার জন্য তোমার নামে নিচ্ছ, আমি মানছি ঠিক আছে, কিন্তু এখন আমার জায়গাগুলো আমার নামে সব দিয়ে দাও, আমার জায়গাগুলো তোমার নামে থাকার দরকার নেই, এগুলো আমার নামে দিয়ে দাও। এইও গরম হয়ে গেছে, তোমার কি টাকা কামড়ায়, তোমার কি টাকা চুলকায়, তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কী ধরনের কথাবার্তা বলতেছো? এখন তোমার নামে জায়গা যদি আমি দিতে যাই তাহলে কতগুলো টাকা রেজিস্ট্রি অফিসে লাগবে, কারণ অনেক টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা দরকার, রেজিস্ট্রি অফিসে লক্ষ লক্ষ টাকা দিতে হবে, জায়গা দলিল করতে হলে সরকারি খাজনা দিতে হবে। তাই আমি বললাম যে প্রয়োজনে আমরা কিছু জায়গায় বিক্রি করব, করে বাকি জায়গাগুলো আমি আমার নামে নিয়ে নিব। ও তখন বলতেছে আমি কি তোমার শত্রু, আমি কি তোমার শত্রু যে তুমি আমার নামে জায়গা না রেখে তুমি তোমার নামে জায়গা নিয়ে যাবো? আমি কি তোমার শত্রু, আমি তোমার বউ না, আমার উপর তোমার বিশ্বাস নাই? বাইরে ভাই অবস্থা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইছে, ও কোনোভাবেই আমার নামে জায়গা দিবেই না, মানে ও আমার কথা শুনতেই পারে না, ওর কথাই একটা যে আমার নামেও জায়গা দিবে না, জায়গা ওর নামে আছে ভালো কথা, আমার নামে দিলে এখন খাজনার অনেক টাকা দেওয়া লাগবে, কেন শুধু শুধু এত টাকা নষ্ট করবো, এমনিই আমার কাছে টাকা নেই, আমার অ্যাকাউন্টে টাকা নাই। তাই মাটি টাটি ভরাট করে ওখানে দোকানপাট করতেছি, এমনভাবে মাঝে মাঝে দেখো ভিডিও কলে কথা বলে, মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে, মাঝে মাঝে ভিডিও কলে কথা বলে। একদিন আমি হঠাৎ করে ওর অনুমতি ছাড়া ওর মোবাইলটা চেক করছি, যেমনি পারি চেক করছি, চেক করে দেখলাম যে ভাই এটা আর কেউ না, এটা ওই সিলেটের ছেলেটা, ওই ছেলেটার সাথে ও ফোনে কথা বলতেছে, এবং ওই সিলেটের ছেলেটার সাথে ও এখনও মোবাইলে কথা, এবং আমার ভিতর তখন ভয় ঢুকে গেল, আরে না জানি ও চলে যায়। এমন হতেই পারে ওই সিলেটের ছেলের সাথে ও কথাবার্তা বলে, ওই ছেলের সাথে ওর একটা মানে সম্পর্ক চলতেছে ফোনের মাধ্যমে, ও তো ওই ছেলের কাছে চলে যেতে পারে, ওই ছেলেও এখনও বিয়ে করে নাই, এবং ওর নামে আমার কোটি কোটি টাকার সম্পদ। ভাই আমার কলিজায় তখন পানি নেই। আমি হঠাৎ করে দোকানে কাজ করা বা দোকান দেওয়াটা আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আমি ঘরের ভিতরে জিম ধরে বসে গেছি যে কি করা যায়, মানে করবোটা কি আমি এটা বুঝতে পারতেছি না, এখন আমি কি করব। তখন আমি ওরে বললাম যে লাভলি তুমি জায়গা আমার নামে লিখে দাও, জায়গা আমার, আমি জায়গা
তোমার নামে দিছি বা তুমি তোমার নামে দলিল করছো, তুমি এখন জায়গা আমার নামে লিখে দাও। ওই ওর ঘুরে ফিরে কথাই একটা। এখন তোমার নামে যদি জায়গাগুলো আমি দিতে চাই তাহলে কত লক্ষ টাকা দিতে হবে? আমি কেন এত লক্ষ টাকা দিয়ে তোমার নামে জায়গা দিতে যাব? আমার উপর কেন তোমার বিশ্বাস নাই? তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমার বউ, আমার উপর তোমার ন্যূনতম এই বিশ্বাসটা থাকবে না? আমি তো তোমাকে কখনো কষ্ট দিব না, আমি তোমার বউ, তুমি আমার স্বামী, এটা বুঝো না কেন? এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখলাম যে না, ওই ছেলের সাথেও কথা বলেই বলে একদিন আমি হঠাৎ করে রেখে গিয়ে ওর গায়ে হাত তুলছি, মানে ওকে মারছি, প্রচুরভাবে মারছি। মারলাম, মাইরা বলতেছি যে তুই ওই ছেলের সাথে এখনও ফোনে কথা বলিস কেন? মানে বলতেছি যে ওই ছেলের সাথে তুই ফোনে কথা বলিস কেন? আমি দেখুন মানুষের কাছে এটা বলতেও পারি না যে ও কোলে যে সন্তানটা নিয়ে আসে ওই সন্তানের বাবাও কিন্তু ওই ছেলে, এটা তো আমাকে বলতে পারি না। মাইরা আমি ওরে আর ওর মায়ের আমার ঘর থেকে বের করে দিছি। এই আমার ঘর থেকে বের করে দেওয়ার পরে তাদের মাঝে এরকম শত্রুতা মিলে শুরু হয়েছে। ওর মায়েরও বের করে দিছে ধাক্কায়া, ওরও বের করে দিছে ধাক্কায়া আমার ঘর থেকে, যেত না আমার ঘর থেকে বাইরেও। তখনও ওর মায়ের সাথে থাকতেছে। পরে আমি চিন্তা করলাম, ভাইরে আমি যে ওরা এখানে আমার ঘর থেকে বের করে দিলাম, এখন যদি ওই ছেলের সাথে চলে যায় বা পালাইয়া যায়, এই ভয়ে আমি ওরে আবার আমার কাছে নিয়ে আসছি যে না তুমি আমার সাথেই থাকো, না তুমি আমার সাথেই থাকো, তুমি আমার ছেড়ে যাইও না, তুমি আমার ঘরে থাকো। আমি ওরে আমার ঘরে রাখা আমি ঘুমাইতে আসি। তো এরকম ভিতরে ও রাতের বেলা আমার মোবাইল টিপতো, আমার মোবাইলটা আবার বড় মোবাইল ছিল, ওখানে গেমস খেলতো, মোবাইল টিপতো। এরকম করে সময়গুলো কাটতে একদিন হঠাৎ করে মানে ও কী করছে, ওই ছেলের সাথে ওর কাছে যে ছেলেটা ছিল ওই সৌদি আরবে যে ছেলেটা ছিল সিলেটের, ওই ছেলের সাথে দেখা করে আসছে আমাদের বরিশাল শহরে। আমি যে কোনোভাবে খবর পাইছি, হোটেলে ছিল, সকালবেলা গিয়ে হোটেলে ছিল, আমি তো বাজারে কাজ করি। রাতের বেলা আমি দিছি ওরে মায়ের, ইচ্ছা মতো মাইর দিছি যে বেয়াদব, আমি তোর সাথে সংসারে করবো না, বাইরে তুই আমার বাড়ি থেকে, এই কথা বের করে দিয়া ওরে আমি মাইরা। আমি তখন চিন্তা করলাম যে না, আমাকে আর এভাবে আর চলতে পারে না, কারণ ও যেহেতু আমার সাথে বেইমানি করেই ফেলছে, এখনও আমার কাছ থেকে চলে যাবে, যে কোনো সময় চলে যাবে। ওই পোলা যেহেতু সিলেট থেকে সেই বরিশাল শহর পর্যন্ত চলে আসছে, ওর সাথে থাকতেছে আমি থাকা অবস্থায়ও, তাহলে তো ভাই এটার মেনে নেওয়া যায় না, এটার আমি মানতে পারি না। মানতে না পারার পরে এবার আমি করলাম কি যে না, আমি ওরে রাত্রে মাহিরে আমার ঘর থেকে বের করে দিলাম। বের করে দিয়ে আমি তখন সকালবেলা দরবার ডাকলাম। সকালবেলা যে আমাদের এলাকাতে গণ্যমান, আমার কথা হচ্ছে আমি দরবার ডাইকা আমার জায়গাগুলো যে ও নিয়ে গেছে, জায়গাগুলো আমি আমার নামে নিয়ে নেবো, যেহেতু আমার বিদেশের টাকা, আমার কষ্টের টাকা। আমাদের এলাকাতে সর্দার মাতবর যারা ছিল সবার সাথে কিন্তু আমার চেয়েও লাখির ভালো সম্পর্ক এবং লাভলির ভালো সম্পর্ক, আমার কিন্তু অত ভালো সম্পর্ক নাই। আমার আম্মা কিন্তু তখন বিছনায় পড়ে গেছে, এই টেনশানে পড়ে এই যে বউর সাথে মারামারি, ফালাফালি, লাফালাফি, এগুলো দেখে আমার আম্মা সহ্য করতে পারে নাই। আমার আম্মা বিছনার মধ্যে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে আমার আম্মা। তো দরবার ডাকলাম রাতের বেলায়, সবাই বসলো যে ঠিক আছে, দিনের বেলায় সবাই বলছি, সবাই বলে আমরা এশার নামাজের পরে রাত 9টার দিকে বসবো তোর উঠানের মধ্যে। তো রাত 9টার দিকে তখন মানুষ আসতেছে চারপাশ থেকে। আমি তখন যাদেরকে বললাম দেখলাম যে প্রচুর মানুষ আসছে, মানে আমি ধরেন বলছি 10 জন, মানুষ আসছে 10,000। মানে আমি যাদেরকে বলছি লাভলি আরও মানুষ মানে জোগাই ফেলছে, আরও বিভিন্ন জায়গায় মানুষকে খবর দিছে। আমি কিন্তু চেয়ারম্যানরে বলি না, লাভলি চেয়ারম্যানের শো নিয়ে আসছে। মানে আমি এখন মনে হলো যেন দরবার আমি করতেছি না, দরবার লাভলি করতেছে। মানে বিষয়টি এরকম মনে হচ্ছে দরবারটা আমার না, দরবারটা লাভলির। ওর তরফ থেকে ও এত মানুষ এখানে হাজির করছে, ভালো কথা, দরবার হবে। আমিও দরবারের প্রস্তুতি নিয়ে আসি। যাই হোক, দরবারে কথাবার্তা হবে। তখন দরবারে উঠানোর পর সবাই আমার জিজ্ঞেস করলো যে কিরে আসলাম, তোর কথা কি তুই বল। আমি তখন বললাম যে দেখেন এই ঘটনা, বিদেশ যাওয়ার সময় আমি ওর নামে জায়গাটাকে কিনছি, জায়গাটাকে কেনার পরে এখন এই জায়গা ওর, এবং ও ওর নামে কিনছে, আমার মায়ের নামে না কিনে এখন আমার জায়গাগুলো আমার ফিরিয়ে দেখ, আমি আমার জায়গা ওর কাছ থেকে ফিরে যাই। চেয়ারম্যান তখন বলতেছে যে লাভলিরে জিজ্ঞেস করলো, ভাই খুব খেয়াল করে শোনেন যে প্রতিটা মানুষের এই কথাটা শোনা উচিত। লাভলিরে জিজ্ঞেস করলো যে লাভলি তোমার বক্তব্য কি বা তোমার ভাষ্য কি, বলো কেন আমাদেরকে ডাকলা বা কেন দরবার আসলাম। তখন সে বলতেছে আমি নির্যাতিত, আমি অপমানিত, আমি এই কথা বুকের ভিতর বহু বৎসর ধরে চাপা দিয়ে রাখছি, আমি কারো কাছে বলতে পারি নাই, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। কারণ আমি আর কত ধরে রাখবো, আর কত এটা চাপা দিয়ে রাখবো, আমার পক্ষে আর চাপা দিয়ে রাখা সম্ভব নয়। দরবারি মানুষটা বলে কি হয়েছে। মুহূর্তের মধ্যে লাভলি তখন ঠাস করে ওর মায়ের কাছ থেকে মোবাইলটা নিল। মায়ের কাছ থেকে মোবাইলটা নেওয়ার পরে চেয়ারম্যানের মোবাইলটা দেখাইতেছে, কি জানি দেখাইতেছে। চেয়ারম্যান এগুলো দেখে বল আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো সরাও, এগুলো কি, এই বেটা কিসের দরবার করতে আসছে, এই বাঞ্চুদ্রে মার, এই শুয়োরে বাচ্চারে মার। এই কথা বলেই চেয়ারম্যান ওই চেয়ার থেকে উঠে এসে দৌড়ে আমার 2 গালে 2 থাপ্পড়। এই বেটা বেয়াদব কোথাকার, দরবার করতে আসছে জানোয়ারের বাচ্চা, যা এখান থেকে।
আমি তখন বললাম, চেয়ারম্যান সাহেব আমারে মারতেছেন কেন? ভাই আমার অপরাধকে আমি করলামটা কি? বলে, এই বেটা তুই তোর শাশুড়ির সাথে আকাম করতে চাস, তুই বেটা হোয়াটসঅ্যাপে তোর শাশুড়ি বলতেছস যে আপনি যদি আমার সাথে কাম না দেন, আপনি যদি আমার সাথে খারাপ কাজ না করেন, অবৈধ কাজ না করেন, আমি আপনার মেয়েরে তালাক দিয়ে দেবো, আমি আপনার মেয়েরে মারবো। এই মহিলা বলতেছে তুমি আমার সন্তানের বয়সে। এই বেটা তুই মেসেজগুলো দেখ। বাইরে আমি তখন মেসেজ দেখে আসমান থেকে পড়ছি। প্রতি রাতেই আমি আমার শাশুড়িকে মেসেজ করতাম যে তুমি আপনি আপনার ঘরের দরজা খোলেন, আমি আপনার ঘরে আসবো, আপনার মেয়েরে আমার ভালো লাগে না, আমার আপনারে ভালো লাগে, আমি আপনার সাথে রাতের বেলায় থাকতে চাই, আপনি ঘরের দরজা খোলেন, আমি আপনার ঘরে আসবো। অথচ এই মেসেজ আমারই না। আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে চেয়ারম্যান সাহেব এই মেসেজ তো আমার না, এগুলো তো আমার মেসেজ না, বলো তোর মোবাইল থেকে তোর নাম্বার থেকে মেসেজ আসছে, এটা তোর মেসেজ না মানি। এবং মেসেজগুলো করতো মানে লাভলি যে আমার সাথে শুয়ে থাকতো, লাভলি আমার মোবাইল দিয়ে গেমস খেলতো না, ওই সময় লাভলি তার মায়ের সাথে প্ল্যানিং করে এই মেসেজগুলো হোয়াটসঅ্যাপে লাভলির মায়েরে করতো, লাভলির মা আবার লাভলিরে করতো। তখন লাভলি করতো কি, ওই অনলি মি, আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালান তারা বুঝবেন, ডিলেট অনলি মি দিয়ে শুধু আমার কাছ থেকে মেসেজগুলো ডিলেট করতো, কিন্তু লাভলির মায়ের কাছে মেসেজগুলো থেকে যাইতো। আমি তো ওর ভাইও তো মানে চালাক মানুষটা, আমি তো এগুলো খোঁজ খবর নিয়ে নেই, এখন এই জিনিসটা উঠাই দিছে। আমার মাথায় তখন আসমান ভেঙে পড়ছে যে সবাই আমারে বলতে, স্যার এটা বেয়াদব, একটা জানোয়ার, ওর মতো রে মার, এরে কুত্তার মতো পিটা, ওরে গ্রাম থেকে বের কর। আমি তখন বলতেছি আপনারা চুপ করেন, আপনারা চুপ করেন, ঘটনা আছে। লাভলি আমার জায়গা নিয়ে গেছে, আমি মানছি। লাভলির মায়ের আমি মেসেজ করছি, এটাও আমার মোবাইল থেকে যেতে গেছে, আমি মানছি। কিন্তু ভাই লাভলি যে সন্তান কোলে নিয়ে আসে, এই সন্তানের বাবাকে লাভলিরে জিজ্ঞান, লাভলির কোলের সন্তানের বাবাকে লাভলিরে জিজ্ঞাসা করেন, আমার সাথে সন্তানের ডিএনএ করান, দেখেন আমার সাথে সন্তানের ডিএনএ মিলে কিনা। এই সন্তান আমার সন্তান না। সন্তানের ডিএনএ আমার সাথে আপনারা করেন, আমার সাথে ম্যাচ করে দেখেন যে আমার সাথে ম্যাচ করে কিনা। এই সন্তানের বাবা আমি না, এটাও অবৈধ সন্তান পেটে নিছে। এই কথা বলার পরে লাভলি তখন সবার সামনে লাভ দিয়ে উঠে চিৎকার করে বলতেছে, ও কাকারা, ও চাচারা, ও জেঠারা, ও চেয়ারম্যান, ও মেম্বার, আপনারা শোনেন, আমার ভিতরে আরও কষ্ট জমা, আমি বলতে পারতেছি না, আমার কলিজা ফিরে যাচ্ছে। আমাকে কাজের মেয়ের বিষয় বিদেশ নিয়ে আমারে বিভিন্ন ছেলের সাথে শোয়াইছে, আমারে দিয়া ব্যবসা করে ও আজকে কোটি কোটি টাকার মালিক। এই যে জমি দেখতেছেন, জায়গা দেখতেছেন, এই সব কিছুই আমার দেহ ব্যবসা। ওই আমারে রুমের ভিতরে রাখা বিভিন্ন বিদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানি, মিশরি সহ বিভিন্ন দেশের লোক আমার রুমে ঢুকাইতো, আমার সাথে লোকগুলা কাজ করতো এবং একটা সময় সে টাকা নিয়ে যাইতো। আমি বলছি, পায়ে ধরছি, আল্লাহর পবিত্র জায়গায় সৌদি আরব, আমাকে দিয়ে এই কাজ করো না। কিন্তু সে আমার কথা শোনে না, আমাকে দিয়ে এই কাজ করাইছে। এবং যখন আমার পেটে বাচ্চা হয়ে গেছে তখন সে বলে, সমস্যা না, আমি তোমার বিয়ে করব, আমি তোমার বউ হিসেবে দেশে পাঠাবো। বাচ্চা হয়ে যাওয়ার পরে সে বাধ্য হয়ে আমার দেশে পাঠাইছে। যদি বাচ্চা এভারেশন করাইতে পারতো সে কিন্তু বাচ্চা দেশে পাঠাইতো না। আর কোনো কথা নাই। মুহূর্তের মধ্যে গ্রামবাসী আমার উপরে কুকুরের মতো পিটা শুরু করছে, আমার ঘরটা ভেঙে দিল, আমার ঘরে আগুন লাগাই দিল, আমার মারে আর আমারে পিটে গ্রাম থেকে বের করে দিল। বাঁচার জন্য লাস্টে বোনের বাড়িতে আশ্রয় নিলাম। বাইরে ও ভাই, আজও বোনের বাড়িতে আসি, আজও বড় বোনের বাড়িতে আসি। শেষ পর্যন্ত ওই লাভলি ওই সিলেটের ওই ব্যাটারেই বিয়ে করলো। ওই ব্যাটারে বিয়ে করে সিলেটের ওই ব্যাটার সাথে লাভলি খুব ভালোভাবে আছে। আমার গ্রামে ঢুকতে দেয় না। আজকে প্রায় বহু বছর হয়ে গেছে আমি গ্রামের আশেপাশে যেতে পারি না। গ্রামের চেয়ারম্যানে ডিরেক্টলি বলে দিছে যে আমাকে গ্রামে দেখা মাত্র যত গণপিটুনি দিয়ে মেরে ফেলে। এবং এরপর একটা চেয়ারম্যান বুঝবে, থানাতে আমার নামে অগণিত মামলা, একটা দুইটা না, নারী নির্যাতনের মামলা, এই মামলা, ওই মামলা, দুনিয়ার মামলা। গ্রামের মানুষ আমার চেহারা দেখলে থুতু দেয়। আজও সমাজের চোখে একটাই কথা, আমি আমার শাশুড়িকে কুপ্রস্তাব দিয়েছি, আর আমার শাশুড়ি এই কথায় রাজি না হয় আমি বউর উপর করেছি নির্মম অত্যাচার। আপন ভাই, আমি অনেক দিন ধরে আপনার ফেসবুকে যখন আপনি ভিডিও দিতেন ছোটো ছোটো, তখন থেকে আপনার ভক্ত, আপনার গল্প শুনি, আমার আপনার খুব ভালো লাগে। আমি জানি একজন প্রবাসীর জন্য আপনি কতটুকু করতে পারেন, বা আপনি প্রবাসীকে ভালোবাসেন। আমি আপনার সেই ভিডিওটা দেখে এখনও আমি ভিডিওটা আমার মোবাইলে সেভ করে রেখেছি। যদি কোনো মা দেখতো, যদি কোনো প্রবাসীর মা দেখতো যে তার সন্তান কত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই সন্তানের উপার্জিত টাকায় মা কখনো এক গ্লাস পানি কিনে পান করতো না। আমি জানি আপনি প্রবাসীদের পক্ষে। আমি একজন প্রতারিত হয়ে যাও, আমি একজন দিশেহারা প্রবাসী। আমার গল্পটা আপনাকে বললাম। আমি কারো কাছে বিচার দিই না, কোনো বিচার চাই না, আমার বিচার করবে আল্লাহ। তবে সমাজের মানুষ যেন কথাটা জানতে পারে, মানুষ যেন সতর্ক হয়, এই জন্য আপনি আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, কি শুনলেন, কি বুঝলেন, কি মনে হচ্ছে আপনার কাছে? ইয়েস, এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এরাই মানুষ। যাদের মান আছে, হুঁশ আছে, তাদেরকে নাকি মানুষ বলে। অন্যের বাচ্চা পেটে নেওয়ার পরেও সেই বাচ্চার বাবা আসলাম শেখ হয়ে গেল, বা বাচ্চা মেনে নিল,
নিজের মান সম্মান ধুলির সাথে মিশিয়ে দিল এই নারীর জন্য, এই লাভলির জন্য। অথচ এই লাভলি, মাঝে মাঝে বলি বুঝছেন, শয়তানের দায়িত্ব পৃথিবীতে কিছু মানুষ নিয়েছে এবং নিয়ে যাওয়ার পরে শয়তান এখন নিবৃতে আসমানে বসে আছে। শয়তানের যারা শিষ্য আছে তারাই দুনিয়াটাকে চালাচ্ছে, তাদের শয়তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কতটা নিকৃষ্ট, কতটা ভয়ানক, কতটা বাজে, কতটা লম্পট, কতটা ধোঁকাবাজ প্রতারক মহিলা হলে এই কাজ করতে পারে। আই রিকোয়েস্ট যে প্রত্যেকটা প্রবাসীকে আমি বারবার বলি, হ্যাঁ, যে আপনারা নিজের বোকামি নিজে করেন। এই যে আসলাম শেখ যখন দেশে টাকা পাঠায়, যে দলিলটা কার নামে হয় তার এটা দেখা দরকার ছিল। আমার বউ যে বলে দলিলটা আমার মায়ের নামে হচ্ছে, আদৌ আমার মতো বোকা মানুষ, আমার মতো মোবাইলও চালাইতে পারে না, তাহলে দলিলকে আমার আম্মার নামে হচ্ছে, আমি তো এটা দেখবো। বা আমি আমার দুলাভাই আছে, আমার বোন আছে, তাদেরকে বলবো, যে আমার বোনকে বলবো যে যাই দেখ আজকে দলিল হবে, তুই আজকে আমার মায়ের সাথে একটু থাক। বা এলাকার অন্য একজন লোকের বলবো যে দলিল হবে আমার মায়ের সাথে থাকার জন্য। অন্ধবিশ্বাস। আর এই অন্ধবিশ্বাসই প্রতিটা মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়। আপনি চোখ থাকার পরে অন্ধ হয়ে যান কেন ভাই? এরপরে অন্ধভাবে হেঁটে হসটকেই পড়ে তারপরে বলেন আমি দিশেহারা, আমার পা ভেঙে গেছে। না, চোখগুলা খোলেন, ঠিকমতো রাস্তায় চলেন এবং আজকের গল্প শুনে সতর্ক হন, তবে আপনার জীবনে ঘটবে না আসলাম ভাইয়ের মতো ভয়ানক ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।